কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে। ঘড়ির কাঁটা বলছে মঙ্গলবার রাত 9:30। মঙ্গলবার রাত 9:30 মানেই সেরে ওঠার পালা। সেরে উঠবেন আপনি, আর সেরে উঠবেন আপনার চারপাশের লোকজন। সারিয়ে তুলবেন যিনি, তিনি হাজির স্টুডিওর প্রান্তে। স্টুডিওর প্রান্তে মনীষা আর মৌসুমীর সঙ্গে আজ আছেন ডাক্তার কৌশিক লাহিড়ী। ডাক্তার কৌশিক লাহিড়ীর পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই। আমরা অনেকেই তাকে সমাজ মাধ্যমের মাধ্যমে চিনি এবং জানি তিনি কলকাতার এবং বলা যায় তথা সারা দেশেরই নাম করা একজন ত্বক বিশেষজ্ঞ। শীতকালে মৌসুমী তুমি বলছিলে যে এই যে শীতে প্রচন্ড ত্বক জ্বালাতন করে, মানে চন্দ্রবিন্দুর গানটা এমনি বোধহয় বিখ্যাত হয়ে যায় যে ত্বকের যত্ন নিন, মানে শীতে রিলিজ হওয়া গানের মতন আর কি, শীতে রিলিজ হওয়া সিনেমার মতন। তো এই যে শীতের ত্বক, এটা নিয়েই আজ কথা হবে এবং তার সঙ্গে নিশ্চয়ই আপনাদের আরও যা যা জানার ইচ্ছে ত্বক সংক্রান্ত তা জানবেন। ত্বকের বাইরেও আপনারা কখনো সখনো কিছু প্রশ্ন করে ফেলবেন জানি, তাই মৌসুমী আর মনীষা সেই প্রশ্নগুলোই পাঠিয়ে দেবে কিন্তু ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ, আর আপনি পাঠাবেন কিভাবে? যে মাধ্যমগুলো খোলা রয়েছে আপনার কাছে সেগুলো হলো আমাদের ফেসবুক পেজ, যেখানে কিনা সরাসরি একদম লাইভ আপনি আমাদেরকে দেখতে পারবেন। আপনি চাইলে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করতে পারেন। 100.1 FM গোল্ডের পেজ থেকে আপনি সরাসরি আসতে পারেন। এছাড়া আকাশবাণী কলকাতার যে অফিসিয়াল পেজ রয়েছে ফেসবুকে, সেখান থেকেও সরাসরি আসতে পারেন। আর আসবেন কিভাবে? 22488085 এই নাম্বারে সরাসরি আসবেন। আর আসবেন কিভাবে? 9903059992। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে শীতকালীন ত্বকের যত্ন, বা শীতকালীন ত্বকের যদি কোনো রকম সমস্যা থাকে আপনার, আপনি জানাতে পারেন আমাদেরকে। আমরা সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে এবং জেনে নেব সেই প্রশ্নের উত্তর। ডক্টর কৌশিক লাহিড়ী বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ রয়েছেন আজ আমাদের সাথে। প্রথমেই যেটা জানতে চাইব যে শীতকালে আমাদের ত্বকের ঠিক কি ধরনের পরিবর্তন হয়, এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আকাশবাণীর অগণিত দর্শক বন্ধুদের সকলকে শুভেচ্ছা, নমস্কার, শীতের শুভেচ্ছা তোমাদের দুজনকেও। আপনাকেও সুস্থ থাকুন আপনিও, না হলে আমরা সুস্থ থাকতে পারবো না। প্রশ্নে চলে যাব। মৌসুমী একটি প্রশ্ন রেখেছে যে আমাদের ত্বক আসলে কি ধরনের পরিবর্তন হয়, মানে যে রুক্ষ লাগে, শুষ্ক হয়ে যায়, এটা কেন হয়? আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে শীতে ত্বকের অসুখ বিসুখ, ত্বকের যত্ন নেব কিভাবে। ত্বকের যত্ন, শীতে ত্বকের যত্ন, শীতের ত্বকের না, কিন্তু র এদিক ওদিক হলে একটু অসুবিধা হয়। তখন শীতের ত্বক কিন্তু মানুষের ত্বকই থাকে। শীতের ত্বক গন্ডারের ত্বকও হয় না, শীতের ত্বক সাপের ত্বকও হয় না, অন্য কিছু না। শীতে কিভাবে ত্বকের যত্ন নিতে হবে, সেই মানুষটার ত্বক কিন্তু বর্ষা থেকে বসন্ত, শীত সব কিছুতে বদলে যায়। আর আমাদের কবিরাও একটু সেই দক্ষিণ হাওয়া জাগো জাগোর আগে আমাদের এলো যে শীতের বেলা, রবীন্দ্রনাথ বলেইছেন। আর বিনয় মজুমদার কি বলেছিলেন? শীতকাল কবে আসবে, তাই তো? তো শীতকাল নিয়ে আমাদের শীতকাল কবে আসবে সুপর্ণা ভাস্কর চক্রবর্তীর। আচ্ছা, এটা শুধরে দিলে তুমি। তবে শুধুমাত্র ডাক্তার নন, কৌশিকবাবু কিন্তু সঙ্গীত রসিক, ভীষণ পড়াশুনো করেন, কবিতা পড়তে ভালোবাসেন, গদ্যের হাত চমৎকার, এবং আমরা অনেকেই জানি না যে বুদ্ধদেব গুহর ভীষণ কাছের মানুষ ছিলেন তিনি। সাহিত্যের একটা বিরাট অঙ্গন রয়েছে তার কাছে। কাজেই আমরা কিন্তু এই আজকে যে আড্ডাটা হবে, শুধু শরীর সব মিলিয়ে একটা আড্ডা হবে আর কি। আচ্ছা, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে শীতকাল নিয়ে না আমাদের শুধু কবিদের না, বাঙালিদের মধ্যে একটু একটা আধিক্যতা আছে। সেটা একটু আমি মার্জনা চেয়েই বলে রাখছি। আমরা বাঙালিরা, আমাদের এখানে তো শীতকালটা মানে গাঙ্গেয় বদ্বীপে শীতকাল কতটুকু আর এই ডিসেম্বর জানুয়ারি এইটুকুই, মানে আমাদের দু একটা পিকনিক হতে হতেই তারপরেই গরম পড়ে যায়। শীতকাল হয় কিন্তু উত্তরে, মানে উত্তর ভারতে হয় বা ইউরোপে হয়, এবং সেখানে যে জিনিসগুলো হয় সেগুলোই আমরা টেক্সট বুকে পড়ে অভ্যস্ত। বাঙালিদের শীতকাল হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর হলেই মাফলার, কম্বল, সোয়েটার এগুলো নামা এবং একটু বড়ি শুকোতে দেওয়া, এই করতে করতেই চলে যাওয়া। কিন্তু শীতকাল বলতে যেটা হয় আমাদের এখানে, আজকে 19 ডিগ্রিকে শীতকাল বলে না। 16-17 হলেই বাঙালির একেবারে সাংঘাতিক অবস্থা হয়। কি সমস্যা হয়? সমস্যাটা হয় হচ্ছে
দুটো এক্সট্রিম আমাদের যে জনগোষ্ঠী, তার মধ্যে একটা হচ্ছে বয়স্করা আর একটা হচ্ছে শিশুরা। শিশুদের মধ্যে যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের এটা মানে এক্সিমা যাদের আছে তাদের এটা শীতকালে বেড়ে যেতে পারে। আর বয়স্ক মানুষ যাদের ত্বকের জল ধারণ ক্ষমতা কমে আসে আস্তে আস্তে, দেখবে একটা বাচ্চার তুলতুলে দেহত্বক, তার কারণ বাচ্চার মানে জলটা অনেক বেশি, জলটা ধরে রাখে বাচ্চার ত্বক অনেক বেশি। আস্তে আস্তে বয়স যত বাড়তে থাকে সেই জল ধারণ ক্ষমতাটা কমে আসে। একজন বয়স্ক মানুষের জল ধারণ ক্ষমতাটা অনেক কমে যায় এবং সেই জন্য তাঁরা সমস্যায় বেশি পড়েন। তাই জন্য শীতে আমাদের ত্বকের যত্ন নিতে হয়। শীতের ত্বক বলে কিন্তু আলাদা কিছু নেই। বেশ, আচ্ছা, এই যে শীতে যত্ন নিতে হয়, আমি প্রথমেই একটা গরমের প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্নটা শুনতে গরমের, কিন্তু এটা আসলে সারা জীবনের, এবং প্রচুর আমরা প্রশ্ন পাই এই ধরনের, যে সানস্ক্রিন শীতে কি মাখতে হবে, মাখলে কিভাবে মাখবো, SPF কত থাকবে? খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে সানস্ক্রিন অবশ্যই মাখতে হবে। একটাই জিনিস মনে রাখতে হবে, শীতকালে কিন্তু সূর্যদেব ছুটি নেন না। আর গরমকালে আমরা যতক্ষণ রোদ্দুরে থাকি, শীতকালে তার থেকে বেশিক্ষণ থাকতে ভালোবাসি না বুঝেই। মানে আমরা রোদ্দুর শুধু পোয়াই না, অনেক সময় আমরা দীঘা মন্দারমণি যাই এবং সেটা শীতকালে গিয়ে দীঘা মন্দারমণিতে অনেকক্ষণ সমুদ্রের ধারে থাকি। আর এছাড়া দীপুদার আরেকটা যেটা, সেটা হচ্ছে দার্জিলিং। এমনকি শীতকালে দার্জিলিংয়েও যাই, গিয়ে অসম্ভব ঠান্ডার মধ্যে কিন্তু মেলে বসে থাকলাম 45 মিনিট। তাতে যে ক্ষতিটা হলো মনে রাখতে হবে, দার্জিলিংয়ে বা দীঘা মন্দারমণিতে সেখানে কিন্তু নির্মল আকাশ, কলকাতার মতো এরকম পলিউশন তো নেই। সেখানে ঝকঝকে রোদ্দুরটা, বিশেষ করে পাহাড়ে, কেউ যদি লে লাদাখ যান, কেউ যদি সিমলা যান বা কুলু মানালি যান, এই সময় তো যাচ্ছেন, অনেকেই যান, তারা যে ওই নীল আকাশের মধ্যে অনেকখানি মানে আমাদের ওপরে উঠে গিয়ে যে রোদ্দুরটা পান, সেটা কলকাতায় রোদ্দুরের থেকে অনেক বেশি হার্শ। তাই জন্য যারা লে থেকে ফিরছেন, লাদাখ থেকে ফিরছেন, তারা অনেকেই সানবার্ন হয়ে ফেরেন যদি না আমাদের সঙ্গে কথা বলে সঠিক SPF সানস্ক্রিন না লাগান। তাই জন্য তোমার এই যে প্রশ্নটা আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি, যে শীতকালে আমরা ভুলে যাই সানস্ক্রিনের কথা। আসলে শীতকালেই সানস্ক্রিন বেশি লাগানো উচিত। এবং SPF নিয়ে যেটা বললে, সেটা একটা মজার উত্তর আমি সবসময় দিই, যে আমার SPF 25, ওর SPF 35, আমার বাড়িওয়ালার SPF 45, আমার যে পাশের ফ্ল্যাটের যে ভদ্রমহিলা তারটা 45। এটার কোনো স্টেটাস সিম্বল না, কিন্তু ভারতের স্ক্রিনে 15 থেকে 25-এর মধ্যেই যথেষ্ট। কিন্তু আমাদের যেটা অনেক শুনলে খুব দুঃখ পাবেন, এখন 80 থেকে 90 হয়ে 100 ছুঁই, মানে এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার। মানে আমার এত সানস্ক্রিন, SPF ব্যাপারটা কি? SPFটা কিন্তু একটা জানার জিনিস আছে, সান প্রোটেকশন ফ্যাক্টর। এই SPFটা তুমি ধরো রোদ্দুরে বেরিয়ে 75 মিনিট পরে তুমি লাল হয়ে গেলে, SPFটা মেখে তুমি ধরো তুমি 5 মিনিট 10 মিনিট পরে লাল হয়ে গেলে, সেইটাকে যদি আমি 75 মিনিটে ঠেলে নিয়ে যেতে পারি, মানে 1.5 ঘন্টা পরেও তুমি লাল হচ্ছ, তার মানে ওই 75/5 করে যেটা হচ্ছে সেটাই হচ্ছে SPF। কত হলো? 5, 15, 75, তাহলে 15 হচ্ছে SPF। তার মানে তোমাকে 75 মিনিট যদি রোদ্দুরে প্রোটেক্ট করে রাখা যায়, তাহলে হচ্ছে তোমার 15 সানস্ক্রিন দরকার। এনাফ। আমরা মাখি 100 সানস্ক্রিন। কোনো সানস্ক্রিন 100% প্রোটেকশন দেয় না, এটাও আরেকটা খুব দুঃখজনক হলেও সত্যি। মানে যার 95 SPF, সেখান থেকে 96, 97, 98 পর্যন্ত আমরা দিতে পারি, কিন্তু তার বেশি ফুল প্রোটেকশন হয় না। কতক্ষণ অন্তর 2 থেকে আড়াই ঘন্টা। মানে সেটা একমাত্র ক্রিকেটারদের পক্ষে সম্ভব। ক্রিকেটাররা সানস্ক্রিন মাখেন অন্য যে কোনো প্রফেশনের থেকে বেশি। এবং দেখবে যারা ফাস্ট বোলার, তারা মুখে পেইন্ট করার মতো করে আসতে পারেন, যেটা আমরা করতে পারি না। এবার সেই সানস্ক্রিনটা ওরা জানেন যে 2-2.5 ঘন্টা পর করতে হবে, ওরা একদম রোদ্দুরের মধ্যে খেলছেন। কিন্তু যারা ধরো সেলসে আছেন, তারা কি পারেন? বা তোমরা যারা বিভিন্ন প্রফেশনে আছো, তোমরা কি পারবে 2-2.5 ঘন্টা পর বাস থেকে নেমে, ট্রাম থেকে নেমে একটু সানস্ক্রিন লাগিয়ে নেওয়া? সম্ভব না, অসম্ভব ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা ভুলে যাই, ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক আমাদের খাবার যোগান, অন্ন যোগান। তারা কখনো সানস্ক্রিন মাখেন? ভেবে দেখো তো। তারা কিন্তু সারাদিন রোদ্দুরের থাকেন। কখনো ভেবে দেখেছো কোনো কৃষক ভাই আমাদের যারা আছেন, তারা জিজ্ঞাসা করছেন সে আমাদের কখন সানস্ক্রিন মাখবো? তাদের মধ্যে সেই ব্যাপারটাই নেই। এবং তাই জন্যেই একজন 35 বছর বা 40 বছরের যে কৃষক বন্ধু, তার কিন্তু বলিরেখা চলে আসে। এবং এই প্রশ্নটা তুমি করলে বলে এই কথাটা আমি বললাম, যদিও সরাসরি আজকের বিষয়ের সঙ্গে হয়তো সম্পৃক্ত নয়। ফোনে আছেন কি? চলে যাব। নমস্কার।
হ্যালো, নমস্কার মনীষাদি আর মৌসুমী। কে বলছেন? আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। বলুন কি প্রশ্ন আছে? নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমি মাঠে মাঠে চাষবাস করি। যখন আমি চাষবাস করি, হয়তো চাষবাস করতে করতে তাতে অনেক গাছপালা আছে, হয়তো ধান কাটছি বা কিছু কাটাকাটি করছি, তখন গাছে অনেক সময় কিছু পাতা লেগে মুখের মধ্যে অনেক সময় ব্রণ হয়। আর রোদ্দুরে যখন বাইরে কাজ করি, মুখের মধ্যে কোনো দাগ দাগ ছোপ ছোপ থাকে। এইটার জন্য কি করা গেলে খুব ভালো হয়? কারণ আমরা তো চাষিবাসী মানুষ, এটার জন্য বললে খুব ভালো হয়। বেশ, শুনতে থাকুন। খুব ভালো প্রশ্ন করেছেন। যদিও সরাসরি শীতের ত্বকের সমস্যা নয়, তবে ওনার কথাই আমরা বলছিলাম যে ওনার সানস্ক্রিন মাখা উচিত, যিনি সারাক্ষণ কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছেন। উনি যেটার কথা বললেন সেটা হচ্ছে এয়ারবোর্ন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। উনি সারাক্ষণ গাছপালার মধ্যে থাকেন এবং সূর্যের আলোটা এসে পৌঁছচ্ছে। এছাড়াও নানা রকমের গাছপালা, যেগুলো আমরা শহরে সবসময় তার সঙ্গে কন্ট্যাক্টে আসি না, ওনাকে আসতে হয়। তার জন্য ওনাকে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এবং যে কোনো রকম প্রদাহ, উনি যেটা ব্রণ বললেন, সবসময় যে ব্রণ হয় তা না, নানা রকমের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সেই জিনিসগুলো থেকেই হতে থাকে, ওই পাতাগুলো থেকে হতে থাকে। এবং তার সঙ্গে সূর্যালোকের যে ক্রিয়া বিক্রিয়া আলট্রাভায়োলেট এর, তাতে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোতেই উনি ভুগছেন। এবং ওনার কিন্তু বিশেষ করে সানস্ক্রিন মাখা উচিত। যে কোনো সানস্ক্রিন, দোকানে গিয়ে এমন কিছু দাম না, যে কোনো ব্র্যান্ডেড সানস্ক্রিন তিনি মাখবেন এবং মুখটা জল দিয়ে ধোবেন। ওই যে জায়গাগুলোতে আপনার সমস্যা হচ্ছে সেই জায়গাতে একটু ল্যাক্টোক্যালামিন লাগাবেন। যদি না কমে, তখন আপনি অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আচ্ছা, এই যে শীতকালে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, এটা কি শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তনের জন্য, নাকি আমাদের অভ্যাসেরও কোনো ভূমিকা রয়েছে এর মধ্যে? না, আবহাওয়ার পরিবর্তনটাই হচ্ছে প্রধান। তার কারণ দেখবে, যারা ধরো আকাশবাণী একজন নিউজ রিডার, তিনি খবর পড়ছেন বর্ষাকালে, তিনি বললেন যে আমাদের আজকের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 97%। তিনি এখন বলছেন আমাদের এখন আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 18 বা 20%। তার মানেই হচ্ছে বাতাসে জলকণা নেই এবং বাতাস আমাদের শরীর থেকে জলকণাটা টেনে নিচ্ছে, এবং সেই জন্যই চামড়াটা কিন্তু ড্রাই হয়ে যায়। তাই জন্য এটা আমাদের অভ্যাসের ব্যাপার। তুমি যেটা বললে, ধরো অক্টোবর পড়তে না পড়তেই অনেকে আছেন গলায় মাফলার জড়িয়ে, আলোয়ান জড়িয়ে, সাংঘাতিক একেবারে একটা, মানে দেখে মনে হবে যে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে এক্ষুনি চলে যাবেন। অনেকেই আছেন এরকম। সেই তাদের নিয়ে হয় মুশকিল। মানে বাচ্চাকে নিয়ে হয়তো পাড়ার মোড়ের একটা জায়গায় যাবেন, বাচ্চাটিকে মাথায় একটি সাংঘাতিক উলেন টুপি পরিয়ে, তার স্বামীকে একটি মাংকি ক্যাপ পরিয়ে তিনি যাচ্ছেন একটা বিয়ে বাড়িতে। অত কিন্তু গরম পড়েনি, তাদের হয় মুশকিল। তুমি যে বললে অভ্যেসের ব্যাপার, শীত না পড়তেই যদি অতিরিক্ত শীতের পোশাক পরা হয় এবং সেই যে উলেন গার্মেন্ট থেকে, তার থেকে যে প্রদাহ হয় ঘর্ষণের ফলে, সেটাও একটা সমস্যা। আচ্ছা, ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন কি প্রশ্ন রয়েছে, আর কে বলছেন আপনি? হ্যাঁ, আমি বীরভূম জেলার ইলামবাজার থেকে রহমান বলছি। বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। বলুন। আচ্ছা, রেডিও সেটের সাউন্ডটা মিউট করতে হবে। আচ্ছা আচ্ছা, ফিডব্যাক আসছে। থ্যাংক ইউ। বলুন। আচ্ছা, আমার চামড়া, মানে এই গোড়ালিটা এই শীতকালে ফেটে যায়, খুব যত্ন করেও কিন্তু ওটাকে ঠিক করা যায় না। এখন 3-4 মাস ওইরকমই থাকে। তো ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু মাঠে ঘাটে যাই না, আমার পেশা অন্য, তবুও কিন্তু আমার চামড়া, ওই গোড়ালি কিন্তু ঠিক হয় না। তা এবং অনেক সময় রক্ত পর্যন্ত পড়ে। তা এটা কোনো প্রতিকার আছে ডাক্তারবাবুর কাছে? ভালো। শীতে অন্যতম একটা সমস্যা গোড়ালি ফাটা, পা ফাটা। কিভাবে যত্ন নেব এবং যাতে না ফাটে কি করব? আমরা রহমান সাহেবের বয়সটা জানতে পারলাম না, গলা শুনে মনে হলো 50-এর ওদিকেই। যেটা হয় সেটা ওই আবার বয়স্কদের ত্বক শুকিয়ে আসা। আর ওনার যে সমস্যাটা, সেটা আমাদের দেখতে হবে পায়ে প্ল্যান্টার সোরিয়াসিস হচ্ছে কিনা। যদিও উনি বললেন উনি মাঠে যান না, ওনার প্রফেশন আলাদা, কিন্তু তাও আরেকটা জিনিস হচ্ছে, বেশ যত্ন করার পরেও এই জায়গাটাতে আমার একটু খটকা লাগছে, বেশি ঘষাঘষি করবেন না। যদি সোরিয়াসিস হয়, তাহলে ওই কোনো পিউমিস স্টোন দিয়ে বা যে কোনো রকমের পদসেবার নানা রকমের এখন বিষয় হয়েছে, ওই পেডিকিওর যেগুলোকে বলে, সেগুলো যদি ঘষাঘষি বেশি হয় না, তাহলে কিন্তু আপনার অসুখটা বেড়ে যাবে। আপনি যেটা করতে পারেন বাড়িতে, খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে রাত্রিবেলায় একটু ঈষদুষ্ণ জলে একটু নুন ফেলে 10 মিনিট পাটা ডুবিয়ে রাখুন
এবং তারপরে পাটাকে তুলে এনে মুছে ওইখানে একটু ভেজলিন লাগিয়ে নিন, আর কিছুই করতে হবে না। এই যে জিনিসটা, তাতেই কিন্তু আপনার পাটা রক্ষা পাবে। পেট্রোলিয়াম জেলি। এবং সেটা যদি আপনি না করেন তাহলে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেন। এটা করে যদি না কমে তাহলেও আপনাকে একবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশ, পা ফাটা কিন্তু একটা খুব স্বাভাবিক এবং সাধারণ সমস্যা শীতকালে। সকলের ক্ষেত্রে কি একই বিধান থাকবে, নাকি বয়স ভেদে এই বিধান আলাদা আলাদা হবে? বয়স ভেদে কোনো বিধান আলাদা হবে না। আমি যেটা প্রাথমিকভাবে যেটা বললাম সেটা হচ্ছে পা ঘষাঘষি, সেটা যদি তার সোরিয়াসিস না হয় তাহলে ঠিক আছে, কিন্তু কোনো চিকিৎসককে দেখে একবার নিশ্চিত হয়ে যাওয়া উচিত যে সোরিয়াসিস কিনা। সোরিয়াসিসে আমরা প্রাথমিকভাবে ওই জায়গাটার ওপর কোনো ইনসাল্ট আমরা চাই না। সেই জায়গাটা ঘষলে সেটা আরও বাড়তে থাকবে। প্রাথমিকভাবে মনে হবে জায়গাটা পরিষ্কার হলো, কিন্তু তারপরেই একটা ছোট্ট ক্র্যাক ওখানটা আবার ডেভেলপ করবে, কষ্ট পাবেন সেই মানুষটি। তাই জন্যে ওই মাটিতে ঘষা বা পিউমিস্টোনে ঘষা এই ব্যাপারটা খুব ভালো না। আপনি পেট্রোলিয়াম জেলি লাগান, বাড়িতে নারকেল তেল আছে সেটা লাগান, পাটা রাত্রিবেলা একটু উষ্ণ গরম জলে রাখুন, দিব্যি ভালো থাকবেন। কি করে প্রশ্ন পাঠাবেন আপনি? আপনি প্রশ্ন পাঠাতে পারেন 22488085 এই নম্বরে ফোন করে, অথবা ফেসবুক পেজে, অর্থাৎ আমাদের যে লাইভ চলছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা একযোগে লাইভ চলছে, সেখানে এসে আপনার প্রশ্ন পাঠাতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নম্বরে, SMS ও করতে পারেন, আর ফোন করতে পারেন 22488085। এই মুহূর্তে কে আছেন আমাদের এই নম্বরে? নমস্কার। নমস্কার দিদি ভাই। কে বলছেন? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ বলছি, আমি শ্যাওড়াফুলি থেকে অশোক দত্ত বলছি। আমার বয়স 73। আমি আর এই চামড়ায় গরমকালে এই কদিন আমার এই হয়েছে 15 দিন আগে, আমি মানে সাবান টাবান মাখার পরে আর ওই গায়ে সব তখন কিছু হয় না, বিকালের দিকে শুকিয়ে গেলে কুটকুট করে। এটা গরমকালে আমার হয়, কিন্তু ওই 1-1.5 মাস মতো চৈত্র বৈশাখ মাস করে, তারপর আবার বন্ধ হয়ে যায়। এখন আবার এই শীতকালে এই 15 দিন আগে ওই রকম কুটকুট করে। তা আমি চুলকালে পরে ওই জন্য দাগ দাগ হয়ে যায়, কোনো সময় ছিঁড়েও যায়। একটু ডাক্তারবাবু বললে খুব ভালো। বেশ, আপনাকে ধন্যবাদ প্রশ্নটার জন্য। বয়সকালে যেটা আমি আবার বলেছি, ত্বকটা শুকিয়ে যায়। ছোটোবেলায় আপনার এটা হতো না, যখন 35 বছর বয়স তখন হতো না, 37-40-ও হতো না, 73 বছরে হচ্ছে, হয়তো কয়েক বছর আগে থেকে হচ্ছে। আমি জানি না আপনার ব্লাড সুগার আছে কিনা, আমি জানি না আপনার কিডনির অসুখ আছে কিনা, হাইপারটেনশনের জন্য কোনো ওষুধ খান কিনা, এমনকি কোলেস্টেরল কমানোর জন্য কোনো ওষুধ খান কিনা। যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য কোনো স্ট্যাটিন জাতীয় ওষুধ খান, তাহলেও আপনার ত্বকটা অন্যদের থেকে একটু বেশি শুকনো হয়ে আসবে। যেটা বললেন ওই সাবান মেখেও সমস্যা মিটছে না, সাবানটা মাখার খুব একটা দরকার নেই। বিশেষ করে বয়স্কদের আমরা যেটা বলি সেটা হচ্ছে, আপনারা এখন নানা রকমের সাবান ছাড়া এখন লিকুইড কিছু ক্লিনজার পাওয়া যায়, সেটা দিয়ে আপনি স্নান করতে পারেন। আর বাধ্যতামূলক নয় কিন্তু কোনো রকমের কেমিক্যাল যুক্ত সাবান দিয়েই রোজ গা ঘষতে হবে, তার কারণ তাতেও কিন্তু ত্বকটা শুকিয়ে আসে। যেটা দরকার, এই অভ্যেসটা করে ফেলুন, খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে স্নানের আগে নারকেল তেল মাখুন, স্নানের সময় কোনো একটা লিকুইড ক্লিনজার দিয়ে গাটা পরিষ্কার করুন। যদি সেটাও না দেন কোনো অসুবিধা নেই, শুধু জল দিয়ে আপনি স্নানটা করে ফেলুন এবং স্নানের পরে একটা কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলুন। খুব সহজ। নারকেল তেল স্নান করলেন এবং তারপরে গাটা যখন ভিজে ভিজে নরম আছে তখন সারা গায়ে আপনি এটা সকলের জন্য বলছি, শুধু অশোকবাবু আপনার জন্য বলছি না, সারা গায়ে একটা লোশন মেখে নিন। এই জিনিসটার অনেকে ভুল করেন, লোশনটা কখন মাখবো, তেলটা কখন মাখবো, এই জিনিসটা করলেই ওই চিরবিরে ব্যাপারটা থাকবে না। আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে সেনাইল জেরোটিক প্রুরাইটাস। সেনাইল বয়সের সাথে যেটা হয়, আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের চেঞ্জ যেগুলো হয় সেগুলোকে আমরা সেনাইল চেঞ্জ বলি। এছাড়া জেরোসিস মানে হচ্ছে চামড়াটা শুকিয়ে আসা, তার থেকে যে চুলকানি সেটাকে বলা হয় সেনাইল জেরোটিক প্রুরাইটাস। সেটাই আপনার হয়েছে। খুব সহজ জিনিস, আপনি নিজেই এটা সারিয়ে ফেলতে পারবেন। বেশ, যে প্রশ্নের পর না গেলে অন্যায় হবে এবং প্রচুর প্রশ্ন আসে। আগে ইভেন আমাদের অন্য দপ্তরের ডাক্তারবাবুরাও যখন এসছেন বিভাগের, তাদেরও পেয়েছেন, তেলটা কখন মাখবো, স্নান করার আগে না গায়ে জল ঢালার পর নাকি স্নানের পর? আরেকটা হচ্ছে কোন তেল মাখবো, তাই তো? আমি খুব সহজে যেটা উত্তর দিই সেটা হচ্ছে, আবার বলছি,
আপনি নারকোল তেল মাখছেন এবং পড়শিটি অলিভ অয়েল মাখছেন, তার মানেই পড়শি উন্নত প্রাণী আদৌ তা নয়। নারকোল তেল অথবা অলিভ অয়েল এই দুটোই হচ্ছে ত্বকের বন্ধু। আর জানবেন যে অন্য কোনো রকমের তেল, বিশেষ করে সর্ষের তেল, আমি ডিজেল পেট্রোলের প্রসঙ্গ আনছি না, সেগুলো একেবারেই ত্বকের পক্ষে কিন্তু ভালো নয়। আর নানা রকমের এখন ওই জড়িবুটি পাতা টাতা দিয়ে যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তেল মারানো হয়, সেগুলোর নাম আপনারা আমার থেকে অনেক বেশি জানবেন। এবং গন্ধযুক্ত তেল যেগুলো হয়, ভিটামিন এ, ডি, সেগুলোর মধ্যে কি থাকে এবিসিডি আমরাও জানি না, তখন পরীক্ষা করে তো দেখিনি। সেগুলো কতদূর সেফ, কতদূর আপনার পক্ষে বা আপনার সন্তানের ত্বকের পক্ষে ভালো বলতে পারবো না, আমরা গ্যারান্টি দিতে পারবো না। তাই জন্য যেটা যুগ যুগান্ত ধরে মেখে এসেছেন, আমাদের দেশে নারকোল তেল, ওদের দেশে অলিভ অয়েল, অলিভ অয়েল এখানেও পাওয়া যায়, যে কোনো একটা মাখবেন, স্নানের আগে মাখবেন। স্নানের আগে মাখলেন, স্নান করলেন এবং ওই যে ত্বকের মধ্যে জলকণাটা চলে গেল সেটাকে ঢেকে দেওয়ার জন্য আপনি আস্তরণ দিলেন ময়েশ্চারাইজারের, তাহলেই কিন্তু ত্বকটা একদম নরম থাকবে। কি ধরনের ময়েশ্চারাইজার ইউজ করবে? আমি তো ব্র্যান্ড কিছু বলতে পারবো না, যে মানে কোনো ধরনটা। ময়েশ্চারাইজার ইজ ময়েশ্চারাইজার। এখন বাজারে বহু রকমের আছে। সবথেকে ভালো নাকি নারকেল তেল? অবশ্যই, সেটা তো আমি বললামই। সব থেকে ভালো ক্লিনজার হচ্ছে জল, যেটা আমি সবসময় বলি, যেটা দিয়ে আমি মুখ ধুই। সবাই জিজ্ঞাসা করে আপনি কি মানে কি ফেস ওয়াশ ব্যবহার করুন, আমি সবাইকে বলি দেখুন সেটা অ্যাফোর্ড বোধহয় করতে পারবেন না, তখন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একেবারে বিশুদ্ধ কলের জল। এবং ময়েশ্চারাইজার, যে কোনো ধরনের ময়েশ্চারাইজার, এখন সেরামাইড যুক্ত বিভিন্ন ময়েশ্চারাইজার এসছে, সত্যি সেগুলো ভালো, সেগুলো অনেকখানি সেফ। আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে বলতে পারবো না। গ্লিসারিন কি মাখা শীতের জন্য ভালো? এটা প্রায় একটা পলিটিক্যাল প্রশ্ন। মানে আজকে এখানে আসার আগেই ইউটিউবে আমাকে একজন জিজ্ঞাসা করে ফেলেছেন, আমি তাকে বলেছি আমি রাত্রিরে উত্তর দেব, খুব একটা ভালো নয়, পরিষ্কার করে জানানোই ভালো। তখন গ্লিসারিন, যারা আমরা কেমিস্ট্রির ছাত্র বা ছাত্রী ছিলাম তারা জানি, হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক কথাটার মানে কি জানেন? হাইগ্রোস্কোপিক হচ্ছে যেটা জলকণা শুষে নেয়। গ্লিসারিন লাগালে খুব ভালো লাগে প্রথমে, কিন্তু সেটা আমাদের চামড়া থেকে জলকণাটা শুষে নেয়। ঠিক যে কারণের জন্য আমি ময়েশ্চারাইজার লাগাতে চাইছি, গ্লিসারিন তার ঠিক উল্টো কাজ করে। তাই জন্যে যুগ যুগান্ত ধরে ব্যবহার হয়ে এসছিল। এখন ডাক্তারবাবুরা, ত্বক বিশেষজ্ঞরা কোনো জায়গায় সারা পৃথিবীতে গ্লিসারিন লাগাতে বলেন না। কিন্তু ফোনে কে আছেন একবার দেখে নিন। নমস্কার ডাক্তারবাবু। বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। কে বলছেন? আপনাদের নমস্কার। নমস্কার। বাজার থেকে বলছি, অনিল কুমার মাইতি বলছি। বলুন বলুন। যে কথা বললেন এক্ষুনি কিন্তু শুনে কিন্তু কিছুটা মনে শান্তি পেলাম। এটা হচ্ছে আমার প্রবলেম। আমার বছর 3 হলো, আমার বয়স হচ্ছে 68। বছর 3 হলো আমার, আমি সারা বছর গায়ে তেল মাখি না, মাথায় তেল মাখি, বুঝলেন তো। এবার শীতকালে আমি অলিভ অয়েল মাখি, অলিভ অয়েল, বডি অয়েল, বুঝলেন তো। এটা মাখার পর দেখি গায়ে মাখি তো 3 বছর দেখছি গায়ের মধ্যে বিড়বিড়, শীতকাল পড়লেই পিঠের মধ্যে, গায়ের মধ্যে ঘামাচির মতো বেরোয়, বুঝলেন তো। বেরিয়ে খুব চুল করে, অসম্ভব চুল করে। হ্যাঁ, তারপর আমি গত বছর যেরকম হয়েছিল, আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম। উনি বললো স্নান করার পর গ্লিসারিন জলে মিশিয়ে লাগাতে বললো, বুঝলেন তো। তা শীত চলে গেল, আবার দেখি এবছর এই শীত পড়তেই আবার আরম্ভ হয়েছে। আমি তো অলিভ অয়েল মেখে স্নান করি, বডি অয়েল, তারপর দেখা যাচ্ছে যে ওই ওতেও কমছে না। বেশ, আপনার প্রশ্নটা কি, এই সমস্যাটা কি করে কমবে, তাই তো? না, তারপর বলছি আমি এখন গ্লিসারিন মাখতেই না, জল দিয়ে গ্লিসারিন মিশিয়ে মাখতে চুলগুলিটা কমেছে। আচ্ছা, বেশ, বলুন কি করব। বেশ বেশ। আপনার যে সমস্যাটা সেটা একটু উল্টে দিই। সেটা হচ্ছে মাথায় তেলটা না মেখে গায়ে তেল মাখুন, এবং সেটা নারকোল তেল মাখুন সারা বছর। অলিভ অয়েলও মাখতে পারেন আপনি যদি ভালো লাগে। ওই নানা রকমের বডি অয়েলগুলো আমি মাখতে বারণ করছি, যেগুলো দোকানে পাওয়া যায় ওই বিভিন্ন রকম ব্র্যান্ডে, এগুলো দরকার নেই। একদম বিশুদ্ধ নারকোল তেল সারা বছর গায়ে মাখা যায়। আপনার যে বয়স, সেই বয়সে কিন্তু সারা বছরই তেলটা মাখা উচিত। মাথায় মাখাটা সারা পৃথিবীর কোনো সভ্য দেশেই, শুনলে হয়তো আশ্চর্য হবেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও মাথায় মাখার তেল পাওয়া যায় না। তার কারণ আমাদের চুলের গোড়ায় প্রকৃতি দেবী তৈলগ্রন্থি দিয়ে দিয়েছেন, তার ওপরে যেটা আমরা করি
সেটা হচ্ছে বাঙালির চিরকালের সেই অভ্যেস, তেলা মাথায় তেল দেওয়া। ভালো থাকবেন মাইতিবাবু। আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন রয়েছে ফেসবুক লাইভের, সেখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমার মেয়ের শীতকালে দুটো হাতের তালু খুব খসখসে হয়ে যায়, কোন ক্রিম লাগালে কমবে? কোনো ক্রিমেই প্রায় কমে না আর কি, তো কোনটা কি করলে কমবে সেটা যদি একটু জানান। মালিনী নন্দী। মালিনী দেবী, বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে একটা সমস্যা ভোগে বাচ্চারা। প্রথমেই আমি একদম বলেছি যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, যেটাকে এক্সিমা বলা হয়, সেই জিনিসটা কিন্তু প্রাথমিকভাবে ত্বকের শুষ্কতা সেটা থেকেই হয়। শীতকালে তাদের সমস্যাটা বাড়ে। যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের পামোপ্ল্যান্টার হাইপারলিনিয়ারিটি বা পামোপ্ল্যান্টার একটু মানে কেরাটোডার্মা আমাদের ভাষায় একটু শক্ত হয়ে থাকা চামড়া, দেখতে হবে তার কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে এই ত্বকের সমস্যা থেকেই তার হচ্ছে, মানে তার অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্যই হাতের তলা পায়ের তলাটা বড়দের মতো প্রায় শক্ত এবং এই রেখাগুলো অনেক বেশি, বুঝতে পারবেন যে সেই সমস্যা থেকেই হচ্ছে। শীতকালে তাদের সমস্যাটা একটু বাড়ে এবং তাদের কিন্তু একটু কোনো ত্বক বিশেষজ্ঞের কাছে দেখিয়ে, অনেক রকমের ওষুধ পাওয়া যায়, ইউরিয়ার বিভিন্ন রকম ভেদ আছে, 10%, 20%, 40%, সেটা ওর পক্ষে যেটা ঠিকঠাক হবে সেটা একজন ত্বক বিশেষজ্ঞ কিন্তু আপনাকে সাহায্য করতে পারবেন। বেশ। অভিশঙ্ক গঙ্গোপাধ্যায় লিখছেন, আমার বয়স 33, আমার কুঁচকিতে মাঝে মাঝে একটা ইচিং হয়। উনি একটা নির্দিষ্ট মলমের নাম বলেছেন, সেটা লাগালে ঠিক হয়, কিছুদিন পর আবার হয়। এটা কি করে ঠিক করা যায় যদি বলেন উপকৃত হব। দেখুন, এটা দাঁত অবশ্যই বুঝতে পারছি এটা ফাঙ্গাল ইনফেকশন। সেটা যে শীতকালের সমস্যা তা না, সেটা গরমকালের সমস্যা, প্রধানত গরম এবং বর্ষাকালের সমস্যা। কিন্তু তাই বলে আমাদের দেশে যে শীতকালে সমস্যাটা হয় না তা না, তার কারণ আমাদের দেশে শীতকালটা প্রায় গরমেরই ভাইরা ভাই, গরমেরই একটা কাজিন ব্রাদার টাইপের। এখানে ওই 18-20 ডিগ্রিটাকেই আমরা শীতকাল বলে চালিয়ে দিই, তাই জন্য দাঁত হতে পারে না তা না। আপনি কোনো ত্বক বিশেষজ্ঞের পরামর্শে ওখানে একটি অ্যান্টি ফাঙ্গাল লাগান। আমাদের দেশে না ওই দোকানে গিয়ে কোনো স্টেরয়েড মাখা ক্রিম পাওয়া যায়, দয়া করে সেগুলো ব্যবহার করবেন না। ওই গজকচ্ছপ, একটু স্টেরয়েড, একটু অ্যান্টিফাঙ্গাল, একটু অ্যান্টিবায়োটিক ক্রিমগুলো লাগালে আপনার ওই দাঁতটি দুরারোগ্য দাঁত হয়ে যাবে। তখন কোনো ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবু আপনার ওটা সারাতে পারবেন না। প্রাথমিকভাবে কোনো ত্বক চিকিৎসকের পরামর্শ নিন দাঁত সারানোর জন্য, পাড়ার দোকানদার কাকুর নয়। বেশ, যে প্রশ্নে যাব ভাবছি এবং যা যা প্রশ্ন আসছে তাতে সেই প্রশ্নে অচিরেই যেতে হবে। ডায়াবেটিস থাকলে পায়ের যত্ন কেমন হবে? হ্যাঁ, এটা কিন্তু ত্বকের সঙ্গে সম্পর্কিত এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আমরা তার ডায়াবেটিসটাকে ধরি, ডায়াগনোস করি প্রথমভাবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি আমার সামনে যিনি বসে আছেন তিনি পৃথুল, তার বয়স 60-এর ওদিকে, তার পায়ে কিছু আমরা দেখতে পাচ্ছি কালো স্পট, নানা জায়গায় তাদের ফলিকুলাইটিস হয়ে গেছে, তার থেকে পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন বা কালো কালো স্পট হয়ে গেছে, সেগুলোকে ডায়াবেটিক ডার্মোপ্যাথি বলা হয়। শুকিয়ে গেছে অথবা একটি ঘা হয়েছে, সেই ঘাটি সারছে না পায়ে, ডায়াবেটিক ফুট আলসার। তিনি জানেনই না পায়ের তলায় তার একটি ঘা হয়েছে, তখন পাটা অসাড় হয়ে গেছে। তখন তার ডায়াবেটিস থেকে তার যে নার্ভগুলো আছে সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, ডায়াবেটিক একটা তার নিউরোপ্যাথি হচ্ছে, তার থেকে কিছু ঘা তৈরি হচ্ছে। এইগুলো হলে কিন্তু আমাদের তখন একজন এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গেও যোগাযোগ রাখতে হয় যে তার ব্লাড সুগারটা কত। যখনই দেখি তার ব্লাড সুগারটা বেশি, তখন আমরা দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে কাজটা শুরু করি। ভীষণ জরুরি একজন ডায়াবেটিক যিনি হয়েছেন তার যেমন তিনি জানেন তার হাইপোগ্লাইসেমিয়া হলে কি করতে হবে, তিনি জানেন কখন একটু মিষ্টি খেয়ে নিতে হবে বা অন্যান্য যে সিমটমগুলি তিনি জানেন, তিনি ঠিক সেইভাবেই তাকে সচেতন করতে হয় যে আপনার কিন্তু পায়ে কোনো রকমের যেন কালো দাগ, সাদা দাগ, ফেটে যাওয়া, শুকনো হওয়া বা ঘা হওয়া এগুলো যেন না হয়, বা কোনো রকমের পিগমেন্টেশন বেড়ে গেল সেগুলো যেন না হয়। স্টেসিস ডার্মাটাইটিস, ডায়াবেটিসের যে পায়ের যে রক্তর চলাচল সেটাও স্লাগিশ হয়ে আসে। আমরা প্রশ্ন না করলে নয় যে ডায়াবেটিস হলে কি ভিজে পায়ে হাঁটবে, এই প্রশ্ন নিয়ে ফিরবো, তবে 10 মিনিট কিন্তু 10 মিনিট বাদে ফিরবো। মানে 10 মিনিট আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকছেন। আমাদের যে দুটো পেজ রয়েছে, আকাশবাণী কলকাতা এবং
100.1 FM গোল্ডে, সেই পেজে আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে পাচ্ছেন। তবে আমাদের 100.1-এর যে ফ্রিকোয়েন্সি, সেটা থেকে একটু বিরতি নেব 10 মিনিটের জন্য, কিন্তু ফেসবুক লাইভে থাকছি আমরাও, থাকছেন আপনারাও আমাদের সাথে। রয়েছেন ডক্টর কৌশিক লাহিড়ী, বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ। জেনে নিচ্ছি তার থেকে যে ঠিক কি কি করতে হবে ত্বকের যত্ন নেওয়ার জন্য শীতকালে। এই প্রশ্নটা ঠিক 10:10 আসবো, যে প্রশ্ন রেখে গেলাম, সবুজ গালচে ভিজে পায়ে হাঁটা শিশির ভেজা ঘাসে ডায়াবেটিক রোগীরা পারেন কিনা। তবে তার আগে প্রচুর প্রশ্ন জমেছে। বেশিরভাগ প্রশ্নই আসছে যে শীতকাল এলে হাতে পায়ে গুড়ি গুড়ি ইচিং হয়, স্কিন হোলডেটে হয়ে যায়, পিল হয়ে যায়, কি করব, লিখেছেন জয়শ্রী বসু। আবার দেখতে হবে সেই মানুষটির ব্লাড সুগার আছে কিনা। হলদে হয়ে যায়, পিল হয়ে যায়, তার ত্বকে যদি কোনো রকমের ছত্রাক সংক্রমণ হয় তা থেকে হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে, বা অন্য কোনো কারণে তার মানে লিভারটা ঠিক আছে তো, তার জন্ডিস থেকে এই সমস্যাটা হচ্ছে না তো, অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে না তো, সেই জন্য আমাদের সেইগুলো সম্বন্ধে সচেতন হতে হবে এবং কিছু সামান্য রক্ত পরীক্ষা করা, ব্লাড ইনভেস্টিগেশন মাধ্যমে আমরা সেগুলো ধরে নিতে পারি। খুশকির সমস্যা সকলেরই আছে কম বেশি, শীতকালে খুশকির সমস্যা বাড়ে। অনেক প্রশ্ন এসছে, সুদীপ প্রায় প্রশ্ন করেছেন, ইভেন তার চিবুকেও স্ক্যাল্প ড্রাই হয়ে যায়। আরও প্রশ্ন আছে খুশকির সমস্যা নিয়ে, প্রশ্ন করেছেন সৌমিত্র খাজাঞ্চি, প্রশ্ন করেছেন আরও একজন সোমা রায় প্রশ্ন করেছেন। খুশকির সমস্যার সমাধান কি? খুশকি মানে আমাদের ভাষায় সেবোরিক ডার্মাটাইটিস, হ্যাঁ, এবং সেই জিনিসটা শীতকালে বাড়ে কেন? খুব সহজ একটা উত্তর আছে। মেয়েরা বিশেষ করে শীতকালে রোজ হয়তো চুল ভেজাচ্ছেন না, এবং চুলটা শুকোতে হবে, তো স্বাভাবিক ব্যাপার। সেই জন্য যেটা হয় সেটা হচ্ছে বাতাসের যে দূষণ কণা, আমাদের যে মরা ডেড সেলগুলো, সেইগুলো বাতাসের দূষণ কণা একসাথে জমতে থাকে। একটা তুমি জঙ্গল ভেবে দেখো, যেখানে পাতা ঝরে পড়ছে, শীতকালে প্রচুর পাতা ঝরে পড়ছে সেই জঙ্গলে, আর তার উপরে যদি তুমি তেল ফেলো, ওই যে তেলটা তৈরি হচ্ছে তার সঙ্গে দূষণ কণা হয়, তাহলে একটা যে পরিবেশটা তৈরি হবে খুব তো আনন্দের পরিবেশ না, সেই জিনিসটাই হচ্ছে খুশকি। খুশকিটা আলাদা করে বিরাট একটা অসুখ কিছু না। সেবোরিক ডার্মাটাইটিস আমাদের ভাষায় সাধারণভাবে সেটাকে ড্যান্ড্রাফ বলা হয়। তাই জন্য এই যে প্রত্যেক দিন মাথার জল দেওয়া এবং সপ্তাহে অন্তত 2-3 দিন শ্যাম্পু করা, এটা শীতকালেও দরকার। আর খুশকি যেটা উনি বলেছেন, ওনার চিবুকেও শুকনো শুকনো হচ্ছে, অবশ্যই সেবোরিক ডার্মাটাইটিস শুধু মাথায় সীমাবদ্ধ থাকে না, মুখে হতে পারে, দাড়ি গোঁফের জায়গায় হতে পারে, এবং চেস্টে হতে পারে, বা দুটো অ্যাক্সিলাতে হতে পারে, আর্মপিটে হতে পারে। যেখানে রোম খুব বেশি সেখানেই কিন্তু খুশকি হতে পারে। তাই জন্য কখনোই ভাববেন না শুধু মাথার মধ্যে খুশকি সীমাবদ্ধ থাকে। নিয়মিত শ্যাম্পু করাটা জরুরি, যে কোনো শ্যাম্পু। এই শ্যাম্পু নিয়েও প্রশ্ন আসবে যে কোন শ্যাম্পু ব্যবহার করব, মানে অ্যান্টি ড্যান্ড্রাফ নাকি এমনি নরমাল শ্যাম্পু? আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, সমস্ত শ্যাম্পুই অ্যান্টি ড্যান্ড্রাফ। 2 টাকার শ্যাম্পু, 200 টাকার শ্যাম্পু, 2000 টাকার শ্যাম্পু। একটা খুব ক্রুড উদাহরণ দিচ্ছি, আমাদের বাড়িতে যারা পরিচারিকা থাকেন তাদের কাজটা হচ্ছে মেঝেটাকে পরিষ্কার রাখা, শ্যাম্পুর কাজও হচ্ছে তাই। মাথাটাকে পরিষ্কার রাখা, ওই মাথার ভেতরের জিনিস পরিষ্কার রাখাটা আপনার দায়িত্ব, মাথার উপরের চামড়াটা পরিষ্কার রাখা হচ্ছে শ্যাম্পুর দায়িত্ব। তাই জন্য যে শ্যাম্পুটার বোতলটা দেখতে ভালো, যে শ্যাম্পুটার গন্ধটা ভালো, যে শ্যাম্পুটার গন্ধটা ভালো আপনার লাগে, সেটাই আপনার শ্যাম্পু। জানবেন চিকিৎসক হিসেবে আমাদের কাছে সবকটাই এক, তার কারণ ভেতরের কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলো মোটামুটি এক থাকে। যখন আমাদের এসে জিজ্ঞাসা করেন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু মাখবো, জানবেন সবকটা শ্যাম্পুই অ্যান্টি ড্যান্ড্রাফ। সব কুকুর, সব বেড়ালি যেরকম মাংসাশী, ঠিক সেরকম প্রত্যেকটা শ্যাম্পু কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ। আলাদা করে কোনো শ্যাম্পু মেখে চুল বেড়েও যায় না, গজায়ও না, পড়েও যায় না। সোমা রায় আমাদের ফেসবুক লাইভ থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমার স্কিন খুব ড্রাই, বয়স 48, ক্রিম মাখলেও কিছুক্ষণ পর আবার শুকনো হয়ে যায়। আমার মোটামুটি সব রোগই আছে, আর কড়া পড়ে যায়, খুব পায়, কি মাখবো? এর সঙ্গে যোগ করে দেব প্রীতম লাহিড়ীর প্রশ্ন করেছেন, স্ত্রীর পায়ে একটা গুফো আছে, কিভাবে একেবারেই যাবে? বেশিরভাগ সময় এটা তাদেরই হয় যাদের একটু ওজন বেশি থাকে, ওজন কম থাকলেও হতে পারে। কেন হয়? ভুল জায়গায় প্রেশার, আমাদের যে পায়ের আর্কিটেকচার একদম নিখুঁতভাবে শরীরের ওজনটা দুটো পায়ে ভাগ হয়ে গিয়ে পায়ের যে আর্চ, সেই আর্চের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় মাটিতে। এটা স্বাভাবিক। এবার সেই আর্চটা যদি ঠিক না থাকে, যদি কারো ফ্ল্যাট ফুট হয়, তাহলে হয় কি, যেখানটায় প্রকৃতি বলেননি চাপ দিতে, সেইখানটা আমরা চাপ দিয়ে ফেলছি না জেনে,
এবং সেইটা প্রকৃতি তো কথা বলতে পারেন না, তার একটা প্রোটেস্ট হচ্ছে ওই জায়গায় ওই গুঁফোটি তৈরি করে যে এখানটা চাপ দিও না, এটা তোমার চাপ দেওয়ার জায়গা নয়। ওই কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে আর্চ কারেকশন, সেটা সবসময় সম্ভব হয় না। আর এই জিনিসটি প্রেশার ক্যালোসিটি অথবা কর্ণ হয় অনেক সময়। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্ট। এই তিনটেই একই রকম দেখতে, মানুষ সবকটাকেই গুঁফো বলেন। আমরা যেটা করি সেটা হচ্ছে প্ল্যান এ আর প্ল্যান বি। প্ল্যান এ হচ্ছে ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করি। এক ধরনের স্যালিসাইলিক অ্যাসিডের 17.5% একটা কনসেন্ট্রেশন আছে, সেইটা ওখানটা লাগিয়ে যদি আপনি একটা যে কোনো ধরনের, আমি তো নাম বলতে পারবো না, যে আজকাল প্রত্যেক দিন চেঞ্জ করা যায় এরকম ছোট ছোট প্লাস্টার পাওয়া যায়, সেইগুলো যদি লাগিয়ে দেন, স্নান খুব সহজ জিনিস, স্নান করলেন, এই 17.5% স্যালিসাইলিক অ্যাসিড এটা দোকানে কিনতে পাওয়া যায়, এটা আপনি লাগিয়ে নিলেন, এটার দাম অত্যন্ত অল্প, তার উপরে একটি প্লাস্টার দিয়ে ঢেকে দিলেন, যেগুলো দোকানে পাওয়া যায়, এবং 24 ঘন্টা থাকলো। আপনি প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, অথবা মাস্টারমশাই হন বা ডাক্তার হন, সারাদিন কিন্তু আপনি ওইটা পায়ে লাগিয়ে দিব্যি চলে যেতে পারেন। পরের দিন আবার স্নানের সময় ওটা খুলে ফেললেন, আবার লাগিয়ে নিলেন, চলে গেলেন, 2 মিনিট লাগে লাগাতে। এই জিনিসটা যদি দিন 20 করেন, আস্তে আস্তে ওটা গলে যায়, কমে যায়। যদি না কমে তখন শল্য চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং ওটাকে কেটে বাদ দিতে হয়। আর সোমা রায়ের প্রশ্ন, যে স্কিন খুব ড্রাই, 48 বছর বয়স, সব রকম অনেকগুলো রোগ আছে। এই যে অনেকগুলো রোগ আছে যখন বললেন, তার মানে তার যদি ব্লাড সুগার থাকে, তার থেকে চামড়া শুকোচ্ছে কিনা, তার যদি কোলেস্টেরল বেশি থাকে, যে স্ট্যাটিনগুলো খাচ্ছেন তার থেকে চামড়া শুকোচ্ছে কিনা, তার পিসিওডি আছে কিনা, তার 48 বছর বয়স, পেরিমেনোপজাল বয়সে তিনি অলরেডি ঢুকে পড়েছেন, তার থেকে তার আস্তে আস্তে চামড়াটা শুকিয়ে আসছে কিনা, নানা রকম শারীরবৃত্তীয় কারণে হতেই পারে। কিন্তু তার আমাদের কাছে রেমেডিটা একই। তাকে আমি বলবো আবার নারকেল তেল লাগান, বেশি সাবান ব্যবহার করবেন না, এবং স্নানের পরে একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গ্লিসারিন সাবান শীতে প্রচণ্ড বিক্রি বাড়ে, বিজ্ঞাপনে ছেয়ে যায় চারপাশ। গ্লিসারিন সাবান কি শীতের জন্য ভালো? আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি, গ্লিসারিনও ভালো না, সাবানও ভালো না। প্রশ্নটি করেছেন শ্রেয়া ঘোষ। এরপরে চলে যাব আরও একটা প্রশ্নে, সেটা আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশন থেকে। বলছেন, ফর্সা হওয়ার জন্য নতুন প্রজন্ম নানা জিনিস মাখে, এটা কি তাদের চামড়ার ক্ষতি করছে? হরিহর নৃত্য মন্দির। নতুন প্রজন্ম না, একটা জিনিস হচ্ছে ক্লিওপ্যাট্রা তিনিও মাখতেন। ক্লিওপ্যাট্রা ছিলেন, এখন যেটা জানা যাচ্ছে, কৃষ্ণবর্ণা, এবং তিনিও ফর্সা হওয়ার জন্য অনেক কিছু ব্যবহার করতেন, সেগুলো এখন গবেষণায় উঠে আসছে। তাই জন্য এটা আজকালকার প্রজন্মই যে ফর্সা হতে চাইছে সেটা নয়। মনে করে দেখুন, বিংশ শতাব্দীর যারা মনীষী, যেমন গান্ধী, যেমন নেলসন ম্যান্ডেলা, ফুটবলার পেলে, তারা কেউ কিন্তু ফর্সা ছিলেন না, কৃষ্ণবর্ণ ছিলেন। আর দানব বলতে যার কথা মনে পড়ে, সেই হিটলার, তিনি কিন্তু ফর্সা ছিলেন। তাই জন্য ফর্সা বা কালো দিয়ে, এই কথাটা আমি বারবার বলি, মানুষের কোনো পরিচয় কিন্তু উঠে আসে না। আমরা কিন্তু কালোদের দেশেরই মানুষ, আমাদেরই কিন্তু সাহেবরা ব্লাডি নিগারি বলতো। তাই জন্যে ফর্সা হওয়ার যে এই প্রবণতা, সেটা অত্যন্ত দুঃখের প্রবণতা। এবং একটা জিনিস বলি, যে মর্গান স্ট্যানলি বলে একটি বিশ্বজোড়া একটি সংস্থা আছে, তারা আমাদের দেশে একটা গবেষণা করে দেখে যে ক্রিম কিনছে, ভারতীয় একজন কনজিউমার একটা ক্রিম কিনছে। কেন ক্রিম কিনছে জানেন? সেই ক্রিমটা কিনছে 100 জনের মধ্যে 47% ফর্সা হওয়ার ক্রিম হিসেবে কিনছে। এবার যে ওই প্রশ্নটায় আমি সরাসরি আসছি, ফর্সা হওয়ার ক্রিম মাখতে গিয়ে এমন কিছু তারা মেখে ফেলছেন, তার মধ্যে স্টেরয়েড আছে। সেই স্টেরয়েড, এটা পৃথিবীর কোথাও স্টেরয়েড ক্রিম কোনো ধরনের ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না ওষুধের দোকানে, আমাদের দেশে সব পাওয়া যায়। এবং সেই স্টেরয়েডটা না জেনে মুখে লাগিয়ে তিনি এমন কিছু সমস্যার সামনে পড়ছেন, চামড়া পাতলা হয়ে যাচ্ছে, তার সারা মুখে ব্রণ বেরোচ্ছে, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম গজাচ্ছে, চামড়া পাতলা হয়ে গিয়ে ভেতরের রক্তনালীগুলো দেখা যাচ্ছে, সূর্যের আলোয় তিনি যেতে পারছেন না, লাল হয়ে যাচ্ছে। যখনই তিনি বুঝতে পারছেন সেই ওষুধটি তিনি বন্ধ করছেন ঠিকই, সাথে সাথে আবার সাংঘাতিকভাবে মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটার একটা নাম হয়েছে টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড অর ডিপেন্ডেন্ট ফেস বা TSDF। এইটার বিরুদ্ধে আমাদের ভারতের ত্বক বিশেষজ্ঞরা আমরা আন্দোলন করছি, করজোরে সকলকে বলছি, দোকান থেকে কোনো রকমের ফর্সা হওয়ার ক্রিম মাখবেন না।
যদি সত্যি কোনো ওষুধ মেখে ফর্সা হওয়া যেত তাহলে কিন্তু পেলেও ফর্সা হয়ে যেতেন। এটা একটু ভেবে দেখবেন। মহাত্মা গান্ধীও হয়তো ফর্সা হয়ে যেতেন, হননি তো। তাই জন্য ওই জিনিসটার প্রতি উদগ্র কামনা বাসনা থেকে একটু নিজেকে সরিয়ে নিন। আমাদের স্টুডিওর ঘড়ি বলছে যে এখন কিন্তু 10:09 আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু আবারও একযোগে শুনতে পাবো আমাদের 100.1 FM গোল্ডের যে চ্যানেল রয়েছে সেখানেও। তার সাথে ফেসবুক লাইভ তো আছেই, যেমনটা আপনারা আমাদের সাথে জুড়ে আছেন 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার যে অফিসিয়াল পেজ সেখানে, এই দুটো পেজেই এবং 100.1 FM গোল্ড ফ্রিকোয়েন্সিতে সব জায়গাতেই একসঙ্গে শুনতে পাবো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত ত্বক বিশেষজ্ঞ ডক্টর কৌশিক লাহিড়ী। তার থেকে জেনে নিচ্ছি শীতকালীন বিভিন্ন ত্বকের সমস্যার কথা, বা বলা যায় ত্বকের যত্ন নেওয়ার কথা, যে সমস্যা যাতে না হয় সেই জন্য ঠিক কিভাবে আমরা যত্ন নেব সেই বিষয়েও কিন্তু তিনি আমাদের সামনে আলোকপাত করছেন। আর জানছেন আপনারাও 22488085 এই নাম্বারে। আর তার সাথে যেটা জানছেন সেটা হচ্ছে 9903059992 এই নাম্বারে। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড। অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্চুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য। আরোগ্য 10:10 এই পর্বে ফিরে এলাম 100.1 FM গোল্ডে। মৌসুমী আর মনীষা ফিরে এলাম 10:10 এই পর্বে আরোগ্য নিয়ে, সঙ্গে ডাক্তার কৌশিক লাহিড়ী। আমরা যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, বলেছিলাম 10:10 সেই প্রশ্নের উত্তর নেব, সেই প্রশ্নে আসবো। ডায়াবেটিক পেশেন্টরা সবুজ গালচে ভিজে শিশিরের ওপর খালি পায়ে হাঁটতে পারেন? এগুলো অনেকটাই মিথ, মানে আরবান লেজেন্ড যেগুলোকে বলা হয়। মন ভালো হয়, অবশ্যই মন ভালো হয়। মন ভালো হলে তার যদি ব্লাড সুগার একটু কমে আসে, স্ট্রেস কমে, সেটা ঠিক আছে। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেমন আগে বলা হতো যে সবুজ ঘাসের ওপর হাঁটলে চোখ ভালো হয়, সেরকম সবুজ গালচের মতো ঘাসের ওপর যদি একজন ডায়াবেটিক রোগী হাঁটেন তার পা ভালো থাকবে বা তার ব্লাড সুগার কমে আসবে, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আচ্ছা, বরং এতে বোধহয় মানে ডার্মাটোলজির প্রবলেম হতে পারে। আমি একজন ডায়াবেটিক মানুষকে কখনোই খালি পায়ে একেবারে, যদি না সেটা সেই জায়গাটা তার খুব পরিচিত জায়গা হয়, সেখানটায় কোনো পোকামাকড় নেই, কোনো রকমের উঁচু নিচু কোনো কিছু অসুবিধা নেই, পাটা কেটে যেতে পারে, এবং পাটা কেটে যেতে পারে বা পায়ে কোনো সংক্রমণ হতে পারে, সেই জন্য কখনোই আমি বলবো না যে খালি পায়ে সেই মানুষটি ঘাসের উপর হাঁটুন। ঠিক, চলে যাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো কে আছেন আমাদের সাথে? 22488085 শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। না, এই মুহূর্তে নেই, তবে আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপে কি কোনো প্রশ্ন রয়েছে? আপনি বলেছিলেন যে সাবান এবং গ্লিসারিন কিছুই ভালো নয়, ঠিক তারপরে প্রশ্ন এসেছে, তাহলে সাবানের পরিবর্তে কি ইউজ করতে পারি স্নানের সময়? আমি সেটা বলেছি। প্রথম কথা হচ্ছে সাবান ব্যবহার করতেই হবে, তার কোনো খুব যে প্রয়োজন আছে তা নয়। যদি না আপনি মোটর গ্যারেজে কাজ করেন, মোটর মেকানিক হন, গ্রিজ নিয়ে কাজ করেন, বা আপনি কৃষক হন, সারাক্ষণ আপনাকে জলে কাদায় কাজ করতে হচ্ছে, তাহলে সাবানের ব্যবহারটা খুব বাধ্যতামূলক। কিন্তু আপনি সারাক্ষণ হোয়াইট কালার জব করছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন, বাড়িতেই থাকছেন, কিন্তু 10 মিনিট ধরে ঘষে ঘষে একটি তীব্র ক্ষার জাতীয় সাবান আপনি গায়ে মাখছেন, এবং তারপরেও আপনি আশা করছেন যে আপনার ত্বক ভালো থাকবে, থাকবে না কিন্তু। সেই জন্যে কেন বলছি জানেন, আমি যেটা বারবার বহুবার এই নানা রকমের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তো বলি, এমনকি আকাশবাণীতেও বলে এসেছি, আমাদের ত্বকের না নিজেকে প্রোটেক্ট করার একটা ক্ষমতা আছে। এবার সেখানে কিছু বন্ধু ব্যাকটেরিয়া থাকে, সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ করে। আমরা যদি সাবান দিয়ে বারবার করে ঘষি, সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলোও ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এবং ধরুন ভারতবর্ষের মতো একটি দেশ, তার বর্ডার সিকিউরিটি ফোর্স, তার আর্মিকে আপনি ছুটি দিয়ে দিলেন, ছুটি মানে একেবারে সাফ করে দিলেন,
তাহলে কি হবে, যাদের আক্রমণ করার কথা না তারাও কিন্তু আক্রমণ করবে। সেই ট্রেঞ্চ ফাঁকা থাকে না, মানে শুধু ফিজিক্সে নয়, যুদ্ধক্ষেত্রেও কোনো জায়গা ফাঁকা থাকে না, সেখান দিয়ে যেগুলো ঢুকে পড়বে সেগুলো হচ্ছে ছত্রাক। তাই জন্য যাদের বারবার হাত ধোয়ার অভ্যেস থাকে, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, কোভিডের সময় আমাদের সকলেরই হাত ধোয়াটা ভীষণ অভ্যেস হয়ে গেছিলো, এবং সেটা করতে গিয়ে আমাদের কাছে যারা আসতেন তাদের হাতে হাজা হতো। বাড়িতে আমাদের মা মাসিরা ঠাকুমারা যখন রান্নাঘরেই কাটিয়ে দিতেন একটা সময়, বহু সময় তাদের হাতে হাজা নিয়ে আসতেন। কেন? বারবার হাত ধোয়ার জন্য। এই জিনিসটা হাত শুধু ধুতেন না, নানা রকমের সাবান দিয়েই তারা হাত ধুতেন। সেই জিনিসটাই সারা গায়ে যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু সেটা ত্বকের পক্ষে খুব ভালো হয় না। সাবান মাখাটা আমাদের একটা কালচারাল ব্যাপার, ছোটোবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সাবান মাখাটা বাধ্যতামূলক, ঘষে ঘষে সাবান মাখতে হবে, আদৌ নয়। আরেকটা জিনিস হচ্ছে ওই লুফা, নেট, খোসা, ওগুলো থেকে শতহস্ত দূরে থাকবেন। তার কারণ সাবান মাখার সময় আপনি যে ঘষছেন, জানবেন স্কিন নিজেকে নিজেই পরিষ্কার রাখতে পারে। আমাদের যে এই যে লক্ষ লক্ষ কোষ ঝরে যায়, আমরা সাপের মতো বছরে একদিন খোলস ছাড়ি না, আমরা রোজ খোলস ছাড়ি। আমি যে স্টুডিওতে ঢুকলাম, কয়েক লক্ষ দেহকোষ ঝরে পড়ে গেল, যেগুলোর বাতিল হয়ে গেছে, প্রয়োজন নেই। এই মুহূর্তে কয়েক লক্ষ দেহকোষ গজাচ্ছে। এটা একটা ডাইনামিক প্রসেস। প্রত্যেক 22 থেকে 28 দিনের মধ্যে একটা মানুষ, আমরা প্রত্যেকে নতুন হয়ে যাই। আমি 22 দিন আগে যে মানুষটা ছিলাম, ওপরের লেয়ারটা পুরো চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা একটা মজার ব্যাপার। এবার সেইটাকে যদি আপনি আরও ঘষে ঘষে ওই মানে মৃত কোষগুলো তো গেলই, তার মধ্যে জ্যান্ত কোষগুলোকেও যদি আপনি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে মোটেই ভালো হয় না। এবার আসি গ্লিসারিনের ব্যাপারে। গ্লিসারিন কি করছে? চামড়া থেকে জলটাকে শুষে নিচ্ছে। তাই জন্য গ্লিসারিন এবং সাবান এই ককটেলটার মধ্যে না যাওয়াই ভালো। বেশ, ফোনে আছেন কে? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ দিদি, বলছি যে শসা জিনিসটা রয়েছে, তো শসা আমরা শুনেছি স্কিনের জন্য নাকি স্কিনকে ময়েশ্চার করে। তো আমি ডাক্তারবাবুর কাছে একটা জিনিস জানতে চাইবো, স্কিনের তো বিভিন্ন টাইপ রয়েছে, তো আমার স্কিনটা অ্যাকচুয়ালি সেনসিটিভ স্কিন, তো সেইখানে কি শসা ইউজ করাটা ঠিক হবে? সেটাই। স্কিনের কীরকম টাইপ রয়েছে সেগুলো একটু একটু আমি পড়াশোনা করেছি, তবে শসা সম্বন্ধে আমি যতটুকু জানি, শসা একরকমেরই হয়, সেটা খাওয়ার জিনিস। শসা, টক দই, দুধ, মাখন, আরও নানা রকম যেগুলো আছে, এগুলো খাওয়ার জিনিস। আমাদের দেশটা না খুব গরিবের দেশ। এগুলো দয়া করে চামড়ায় মেখে চামড়াকে উত্তক্ত করবেন না, কোনো গরিব লোককে দিন, সে খেয়ে বাঁচবে। তাই জন্য শসা, দই বা যে কোনো রকমের, বা ডিম, যেগুলো মেখে, টমেটো, যেগুলো মেখে অনেকেই ভাবেন যে চামড়ার খুব উপকার হচ্ছে বা চুলের খুব উপকার হচ্ছে, আদৌ হয় না। ওগুলো হচ্ছে ইউটিউবে যারা ইনফ্লুয়েন্সার তারাই এগুলো প্রচার করে থাকেন। এইগুলো দিয়ে কিন্তু সত্যি কিছু উপকার হয় না, এটা আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি। বেশ, আচ্ছা, আমাদের শীতকালীন রুটিনটা সকালের এবং রাত্রিবেলার কি হওয়া উচিত যাতে আমাদের ত্বকটা একদম ঠিকঠাক থাকে, ড্রাই না হয়ে যায়? রুটিনটা খুব সিম্পল। সেটা হচ্ছে ত্বককে যত কম বিরক্ত করা হবে, ত্বক আমাদের তত কম বিরক্ত করবে। আমরা তাই জন্যে ওই যেটা প্রথম থেকে বললাম যে ময়েশ্চারাইজ করা, সেটা একজন শিশুই হোক বা একজন বৃদ্ধই হোক, যে কোনো প্রফেশনেই হোক, যেটা ভুলতে বারণ করব। বিরক্ত লাগলেও গায়ে তেল মাখুন, শীতকালটায় স্নানের আগেই তেল মাখুন। এবং একটা জিনিস বলছি, নারকেল তেল মেখে কিন্তু সর্দি লাগে না। এই ঠান্ডা লাগার ব্যাপারটা একটা ভাইরাল অসুখ, তাই জন্য নারকেল তেল আপনি মাখতে পারেন, গরম করেও মাখতে পারেন। আর সেই নারকেল তেল মাখা, তারপরে স্নান করা এবং তারপরে ময়েশ্চারাইজার লাগানো, এই যে সহজ একটা রুটিন, সেটা যদি মেনটেন করা যায়, তিনি যে প্রফেশনেই থাকুন, এবং রাত্রিবেলাও শোয়ার সময় যদি হাতে পায়ে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেন, মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেন, এই অভ্যেসটা তো থাকেই। সেটা ছোটোবেলা থেকে এইটুকু অভ্যেস যদি আমরা করি তাহলেই ভালো থাকা যায়। বেশ, আমাদের ফোনে আছেন কে, একবার দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দেবাশিস ঘোষ বলছি, মহেশতলা থেকে, কলকাতা 141 থেকে। তো আমার ডাক্তারবাবুকে নমস্কার। তো আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমার যখন মশা কামড়ায় এই শীতকালে, মশা কামড়ালে আমার চামড়াটা, ত্বকের ওপর স্তরটা ফুলে যায় এবং র্যাশ বেরোয় আর ভীষণভাবে জ্বালা করে। সে একটা মশাও যদি কামড়ায় সেটাতে এক জ্বালা করে। আর দ্বিতীয় যে প্রশ্ন,
সেটা হচ্ছে যে সকালবেলা উঠলে, আমি ধরুন সারাদিনের মধ্যে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, সকালবেলা উঠলেই ভীষণ হাঁচি হয় আর নাক দিয়ে কাঁচা জল ঝরতে থাকে। এটা কি অ্যালার্জেটিক কোনো কারণে হচ্ছে বা কোনো স্কিনের বা কোনো প্রবলেমের জন্য হচ্ছে কি? ধন্যবাদ দেবাশিস বাবু আপনার প্রশ্নটার জন্য। হ্যাঁ, মশা অনেকেই কামড়ায়, অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। আপনি একটু বেশিই বুঝতে পারেন, আপনার ত্বক সত্যি অন্যদের থেকে একটু বেশি সেন্সিটিভ। ছোটদের যেটা হয় সেটা প্যাপুলার আর্টিকেরিয়া, বড়দের যে হয় না তা না। এই যে জিনিসটা বললেন, ছোটদের হয় কি, একটা জায়গায় একটা মশা বা পোকা বা পিঁপড়ে একটা কামড়ালো, তার 30টা জায়গা জুড়ে অ্যালার্জি বেরিয়ে গেল, তার সারা পায়ে লাল 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 দানা থেকে গেল। আপনার বয়স হওয়ার পরেও সেই জিনিসটাই আছে, কিন্তু সেটা একটা জায়গায় মশা কামড়েছে, সেই জায়গাতেই অন্য মানুষটির থেকে আপনি বেশি কষ্ট পাচ্ছেন, এবং সেটা ওখানে লাগানোর কোনো ওষুধ দিয়ে বা কোনো স্টেরয়েড মলম দিয়ে আমি ঠিক করতে বারণই করব। আপনি যে কোনো অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নিতে পারেন এবং তাতে কিন্তু দিব্যি ভালো থাকা যায়। আর মশা যাতে না কামড়ায় তার ব্যবস্থা করুন। আপনি কোনো নানা রকম এখন মসকিটো রিপেলেন্ট ক্রিম বাজারে তো এসে গেছে, সেগুলো ব্যবহার করতে পারেন সন্ধ্যের পর থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা বললেন যে সকালবেলায় নাক দিয়ে কাঁচা জল বেরোয়, সেটাকে আমাদের ভাষায় অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়, সরাসরি ত্বকের সমস্যা নয়। তবে সেটার জন্য নানা রকমের আজকের ওষুধ এসে গেছে, মন্টেলিউকাস্ট জাতীয় ওষুধ এসে গেছে। অ্যান্টি অ্যালার্জিক না খেয়েও শুধু মন্টেলিউকাস্ট খেয়েও কিন্তু ভালো থাকা যায়। বিপ্লব কুমার মাইতি, পাথর প্রতিমা, সুন্দরবন থেকে, তিনি বলছেন বয়স আমার 36, আর আমার শীতের সময় হাতের তালুতে এবং পায়ের তালু প্রচুর পরিমাণে ঘাম হয়, এর জন্য কি করবো? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন তিনি বলছেন যে শীতকালে মধু খাওয়া কতটা উপকারী স্কিনের জন্য? পাথর প্রতিমা থেকে বলছেন তাকে মধু খেতে কি করে বারণ করি। অবশ্যই মধু খাবেন, মধুর উপকারিতা আপনি জানেন, আমাদের থেকে বেশি জানেন। আপনাদের আমরা সম্মান করি যারা মধু ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন এবং মধু আহরণ করেন অনেক বিপদের মধ্যে দিয়ে। একটা জিনিস আপনাকে বলছি যে আপনার হাতের তলা পায়ের তলা যে ঘামে, সেটা কিন্তু গরমকালেও ঘামে, শীতকালেও ঘামে। এই জিনিসটা ছোটোবেলা থেকেই হচ্ছে। ছোটোবেলায় যখন পরীক্ষা দিতেন তখন আপনার সেই লেখার কাগজপত্র কিন্তু ভিজে যেত, এমনকি কোনো টেনশন হলেও কিন্তু আপনার হাত পা ঘামে। শুধু শীতকাল বলে নয়, এটাকে বলে পামোপ্ল্যান্টার হাইপারহাইড্রোসিস। এটা একটা অসুখ। আমাদের সারা গায়ে ঘর্মগ্রন্থি থাকে, কিন্তু আমাদের হাতে আর পায়ের তলায় ঘর্মগ্রন্থি থাকে না। কিছু কিছু মানুষের ঘর্মগ্রন্থিগুলো অ্যাক্টিভ থাকে, যেমন আপনি। সেই জন্যে আপনার একটি ওষুধ আছে, সেই ওষুধটি তো ওরকমভাবে পাওয়া যাবে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট। সেইটা আপনি যদি কোনো ডাক্তারবাবুর কাছ থেকে লিখে নিতে পারেন, সেটা হাতে লাগালে প্রথমে রোজ লাগাতে হয় একটু মিনিট 10 ধরে, তারপরে আস্তে আস্তে সপ্তাহে 2-3 বার লাগালেই ওটা থেকে দিব্যি ভালো থাকা যায়। এটা সেরে যাবে না, এই যে সমস্যাটা হয়েছে এটা সম্পূর্ণভাবে সেরে যাবে না, কিন্তু ভালো থাকা যায় সেটা থেকে। আমাদের ফেসবুক লাইভের প্রশ্ন আছে, আমার হাতের চেটো আর পায়ের পাতার চামড়া সারা শরীরের চামড়ার থেকে আলাদা, অত্যন্ত মোটা জন্মগতভাবেই, সেই জন্য খুব ড্রাইও, সারা বছর কম বেশি শুষ্ক থাকে, শীতকালে সমস্যা বাড়ে। চামড়ার যত্ন কিভাবে নেব? আমি সারা বছর নারকেল তেল মাখি, স্কিন কিভাবে ঠিক রাখতে পারি? আপনার যে ত্বক যে শক্ত যেটা বলছেন, হাতের বা পায়ের ত্বক যেটা শক্ত বলছেন, সেটা জন্মগতভাবে অনেকের হয়। ইকথায়োসিস বলে একটা অসুখ, আমি যেটা এই শীতকালের আলোচনায় আসবেই। অন্যদের থেকে তাদের বংশগতভাবে জন্মগতভাবে চামড়া একটু শক্ত হয়, খসখসে হয়। অনেকের শুধু হাতে পায়ের তলায় সেই চামড়াটা শক্ত হয়ে থাকে। দেখতে হবে আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা বা অন্য শারীরিক কোনো সমস্যা আছে কিনা। যদি নাও থাকে তাহলে সারা বছরই আপনাকে হাতে কিছু না কিছু ইমোলিয়েন্ট ক্রিম, কিছু না কিছু ডাক্তারবাবু দেওয়া ওষুধ লাগিয়ে ভালো থাকতে হবে। বেশ, চলে যাবো একটা অন্য প্রশ্নে একেবারেই। এই যে ঘাম নিয়ে আমরা কথা বলছি, আমরা বিভিন্ন রকমভাবে ড্রাই রাখা, চামড়াকে ঠিক করে রাখা, এগুলো জিজ্ঞেস করছি। পা পরিষ্কার, শীতকালে মোজার প্রচণ্ড দুর্গন্ধ হয়, মোজা ব্যবহার করা যায় না। পাটাকে কি করে সারা বছর মানুষ পরিষ্কার রাখবে? মোজা কেন দুর্গন্ধ হয় বা পা অনেকের হয় কি, অফিসে এসে মোজাটি খুললেন, তারপরে যে গন্ধটা হলো তার আশেপাশের থেকে সবাই সেই ঘর থেকে বেরিয়ে গেলেন, এই ব্যাপারটা সেই মানুষটি বুঝতে পারছে না। কিন্তু সেই সমস্যাটা সেটা হচ্ছে ব্রোমহাইড্রোসিস বলা হয়, এবং সেটা একটা সামান্য একটা ছত্রাক সংক্রমণ থেকে হয়। আমরা যেটা বলবো সেটা রোজ ওই মোজাটা পরিবর্তন করা, সেটা খুব সহজ ব্যাপার। অনেকেই একই মোজা পরে চালান কয়েকদিন। সেই মোজাটা পরিবর্তন করা, আর আঙুলের ফাঁকে কিছু অ্যান্টিফাঙ্গাল লোশন অথবা পাউডার, সেটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সেটা লাগালে
যে মোজাটা পরছেন মোজার মধ্যেও ওই পাউডারটা যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু দিব্যি ভালো থাকে। রায় ম্যানসন, রতন রায় তার ফেসবুক প্রোফাইলের নাম, তিনি কিন্তু ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে পা পরিষ্কার করব কিভাবে। এরপরে চলে যাই প্রিয়াঙ্কা মণ্ডল, তিনি বলছেন আমার মেয়ের বয়স 14, মাথার সামনের চুলটা একদম পাতলা, শীতই চওড়া হয়ে যাচ্ছে, যদি কোনো রেমেডি থাকে তাহলে জানালে উপকৃত হবো। যদিও শীতের যত্নের সাথে এটা রিলেটেড নয়। হ্যাঁ, শীতের যত্ন নিতে হবে, শীতের যত্ন নিতে গিয়ে। ওনার মেয়ের বয়স কত বলেছেন? 14। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে সে পৃথুলা কিনা, সে তার ওজন বাড়ছে কিনা, তার শুধু মাথার সামনের চুলটাই কমে আসছে কিনা, নাকি তার সঙ্গে তার চিবুকের পাশে লাইন দিয়ে ব্রণ বেরোচ্ছে কিনা, তার চিবুকের তলায় কিছু লোম গজাচ্ছে কিনা, এই যে সমস্যাগুলো সেগুলো আমাদের একটু সচেতন হতে বলি। তার কারণ তাহলে তার ওভারিটা কী অবস্থা আছে আমাদের একটু দেখে নিতে হবে, কোনো এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে। তবে এছাড়া কিছু মেয়েদের চুল পড়ার কারণ থাকে, তার ফেরিটিন মানে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, থাইরয়েডের কী অসুবিধা আছে কিনা, সেগুলো আমরা যদি দেখে নিই, সামান্য 2-3টে ব্লাডের পরীক্ষা সেটা করে নিয়ে তারপরে চিকিৎসাটা শুরু করাই ভালো। বেশ। আচ্ছা, শিশুদের স্কিন তো খুব সেন্সিটিভ হয়, খুব পাতলা হয় বলা হয়, তো সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যে বিশেষ যত্ন নিই তাতে আগেকার দিনে ছিল সর্ষের তেল মাখানো, এবং এখনকার দিনে শোনা যায় যে সেটা নারকেল তেলে রিপ্লেস করতে বলছেন ডক্টরেরা। তো কোনটা ঠিক, নারকেল তেল মাখিয়ে রাখবে এই শীতকালে নাকি সর্ষের তেল মাখিয়ে রাখবে? প্রত্যেকের ত্বকই সেন্সিটিভ হয়, মানুষের ত্বক তো, আমরা গন্ডারের চামড়া নই, বিশেষ কিছু রাজনীতিক ছাড়া আমাদের গন্ডারের চামড়া কারোই নয়। তা শিশুদের ত্বক সেন্সিটিভ বলবো না, শিশুদের ত্বক অতিরিক্ত পাতলা হয়, মানে বড়দের থেকে অনেক বেশি পাতলা হয়। মাসাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ। মাসাজটা করতে গিয়ে যদি আপনি, কেন বলি, সেটা হচ্ছে মা বা বাবা যেই করছে বা ভাই বোন যেই মাসাজ করছে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। সরাসরি যে ওই যে দলাই মালাই যেটা করা হয়, বাচ্চাটির সঙ্গে একটা আদান প্রদান শুরু হয়। ওই একটা 10 দিনের বা 1 মাসের 1.5 মাসের সে তো কোনোভাবে ভাব প্রকাশ করতে পারছে না, কিন্তু সে বুঝতে পারছে তার গায়ে একজনের হাতের স্পর্শ, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জন্যে আমরা সবসময় একটি শিশুকে মাসাজ করতে বলি। মাসাজ করে তেল মাখিয়ে রোদে ফেলে রাখা, ভিটামিন ডি বাড়বে, এটা খানিকটা মিথ। তার কারণ এমনি ভিটামিন ডি আমাদের তৈরি হয়, এমনি স্বাভাবিকভাবে বাইরে বেরোলে বাচ্চাটি যখন আরেকটু বড় হবে তখন তার তৈরি হবে। তেল মেখে রোদ্দুরে ফেলে রাখার যে প্রথাটা আমরা এখন খুব একটা সমর্থন করি না। সর্ষের তেলের থেকে অবশ্যই নারকেল তেল অথবা অলিভ অয়েল শ্রেয়। তখন সর্ষের তেল, পিওর সর্ষের তেল, সেটাও কিন্তু ত্বকের পক্ষে একটু ইরিটেন্ট। আর সর্ষের তেল বলে যেগুলো বাজারে চলে তার মধ্যে শিয়াল কাঁটা ছাড়াও আরও নানা রকমের ইনগ্রেডিয়েন্ট মিশে যায়, সেই জন্যে একটা সমস্যা হয়। আমরা কখনোই একটি নবজাত একটি শিশুর ত্বকে সর্ষের তেল আর মাখতে বলি না। শীতকালে ঠোঁট ফাটে, সবার সমস্যা। শীতকালে ঠোঁটের যত্ন কি হবে বলছি সেই এক প্রশ্নে, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নেব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার দিদিভাই। নমস্কার, আমি সঙ্গীতা দত্ত বলছি। বলুন। আমি শাওরাফুলি হুগলি থেকে বলছি। নমস্কার ডাক্তার। নমস্কার, বলুন। আমার বয়স 37, কিন্তু হচ্ছে আমার প্রবলেমটা হলো আমার এই আঙ্গুলের, হাতের আঙ্গুলের নখের পাশে এই চামড়াগুলো মাঝে মধ্যেই শক্ত হয়ে যায় আর ব্যথা করে। মানে এটা হচ্ছে মাঝে মধ্যেই হতে থাকে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার প্রফেশন কি? আপনি কি কাজ করেন? সারাদিন কম্পিউটার নিয়ে থাকেন না সারাদিন রান্নাঘরে থাকেন? সারাদিন কম্পিউটার নিয়েই থাকি আর টিউশন করি। টিউশন করেন, তা কম্পিউটারের কিবোর্ডের থেকেও সেটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আপনার কোনো ফাঙ্গাল ইনফেকশন নখে গ্রো করছে কিনা সেটা দেখতে হবে। তার কারণ সারাদিন কম্পিউটারেও যদি কিবোর্ড নাড়াচাড়া করেন তার থেকে কোনো প্রদাহ হচ্ছে কিনা অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাই জন্যে সেটা না দেখে কিন্তু ফোনে মানে আপনার সমস্যার সমাধান করাটা একটু মুশকিল। বেশ, চলে যাব তাহলে পরের যে প্রশ্ন রেখে গেছিলাম সেই প্রশ্নের। শীতকালে ঠোঁট ফাটছে, কি করব? শীতকালে যার ঠোঁট ফাটছে তার আগে আমরা দেখে নিতে হবে যে তার কয়েকটা জিনিস, সে রোদ্দুরে বেরোচ্ছে কিনা, তার প্রদাহ হচ্ছে কিনা সূর্যের আলো থেকে, সেটা একটা ব্যাপার। তার অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন ডিসকয়েড লুপাস এরিথেমেটোসাস বলে একটা জিনিস আছে, সেটা এই ঠোঁটেই হয়, সূর্যের আলোতে তা আরও সেটা বেড়ে যায়।
তার থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, অথবা তার কোনো লিপ কসমেটিক্স থেকে তার সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। অনেকের আবার লিপ লিকিংয়ের একটা টেন্ডেন্সি থাকে, সারাক্ষণ মানে বিশেষ করে ছোটরা তারা সারাক্ষণ ঠোঁট চাটতে থাকে এবং সেটা থেকেও কিন্তু ঠোঁট ফাটতে পারে। যদি হয় তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে সেইটা নির্দিষ্ট কেন ঠোঁটটা ফাটছে দেখে, ওই পেট্রোলিয়াম জেলি খুব চমৎকার কাজ করে, আর সেটাতে যদি না কমে তখন ডাক্তারবাবুরা আরও কিছু ওষুধ দেন নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট মাত্রায়। তবে সেটা আবার বলছি, কি কারণে এই ঠোঁটটা ফাটছে সেটা দেখে সেটা নির্ধারণ করার পরে তারপরেই চিকিৎসাটা সুযোগ শুরু করা উচিত। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অতিথি আজকে ডক্টর কৌশিক লাহিড়ী, বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ। তার থেকে জেনে নিচ্ছি শীতকালীন ঠিক কি কি আমরা যত্ন নেব যাতে আমাদের ত্বক ভালো থাকে। তবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্চুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য। শুনছেন 100.1 FM গোল্ডে আরোগ্য, আরোগ্য, 100.1 FM গোল্ডে। নাজ খান প্রশ্ন করেছেন, একটি বিশেষ ফ্লেভারের আইসক্রিম খাওয়ার পর তার এক আত্মীয়ের ঠোঁট ফুলে গিয়েছিল, তারপর থেকেই হালকা সাদা সাদা দাগ হয়েছে, কিভাবে সারবে, কেন হলো? খুব খুব ভালো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। শুধু আইসক্রিম না, নানা রকমের অন্যান্য ফুড ইনগ্রেডিয়েন্টস থেকে ওই সমস্যাটা হতে পারে। কেমিক্যাল কন্ট্যাক্ট লিউকোডার্মা কোনো একটা রাসায়নিক যেটা সেই আইসক্রিমের মধ্যে ছিল, প্রধানত যেটা রং যেটা থেকে হয়, সেই রংটায় তিনি অ্যালার্জিক ছিলেন, সেই রংটা থেকে একটা প্রদাহ তৈরি হয়েছে এবং আমাদের যে মেলানোসাইটগুলো মানে রঞ্জক কণাগুলো সেটার উপর একটা আঘাত হয়েছে, সেগুলো ইনজিওর্ড হয়েছে, সেগুলো ওই জায়গায় সেই রঞ্জক পদার্থগুলো নষ্ট হয়ে গেছে, তার থেকে সাদা দাগ হয়েছে। সেটিরই কিন্তু একটা সমস্যা। আশা করি শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটিরই কিন্তু তার একটা সমস্যা। সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটাকে সারিয়ে ফেলা উচিত। কোন আইসক্রিম থেকে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে। এর আগে একজন প্রশ্ন করেছিলেন ত্বকের ওই ঠোঁট ফেটে যাচ্ছে, তারও কি কোনো আইসক্রিম বা কেক বা কোনো রকমের একটা মিষ্টি খেলেন যেটার মধ্যে রং ছিল, সেগুলো থেকে হচ্ছে না তো? তাই জন্য ওই কোনো কেমিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে কিনা ঠোঁটে সেটাও আমাদের একটু এক্সক্লুড করতে হয়। আর্টিকারিয়া নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আছে মৌসুমী। আর্টিকারিয়ার প্রশ্নগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছিলাম। তাপস সেনাপতি জানিয়েছেন, সৌমেন্দু সমাদ্দার জানিয়েছেন, শুভদীপ আচার্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন তাদের আর্টিকারিয়া আছে, স্কিন ফুলে যায়, সেট্রিজিন জাতীয় ওষুধ খেলে একটু ঠিক হয়। এর কোনো ট্রিটমেন্ট আলাদা করে আছে কি? অবশ্যই। আর্টিকেরিয়া প্রধানত দুরকম, একটা হচ্ছে অ্যাকিউট আর্টিকেরিয়া আর ক্রনিক আর্টিকেরিয়া। বাচ্চাদের অ্যাকিউট আর্টিকেরিয়াটাই বেশি হয়। আগে যেটা ছিল, আর্টিকেরিয়া হলেই বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ানো হতো, সত্যি খুব যে জরুরি তা না। আর্টিকেরিয়া এটা একটা অটোইমিউন অসুখ এবং বেশিরভাগ সময়ই সেটা ক্রনিক আর্টিকেরিয়া যখন হয় 6 সপ্তাহ পেরিয়ে গেলেই আমাদের একটা সীমারেখা আছে, সেটা ক্রনিক আর্টিকেরিয়া। এবং সেটার যে চিকিৎসাটা হচ্ছে ওষুধটা চালিয়ে যেতে হয়। এবং এখন ওই লিভোসেট্রিজিন বা সেট্রিজিনের যুগ পেরিয়ে অন্যান্য অনেক ওষুধ এসে গেছে যেগুলোতে ঘুম পায় না, বা এমনকি এয়ারফোর্স পাইলট হলে আপনি প্লেনও চালাতে পারেন, গাড়িও চালাতে পারেন। ঘুম পাওয়ার সমস্যা স্কুল কলেজের যে ছাত্রছাত্রী তাদেরও সমস্যা হতো, আর্টিকেরিয়া চিকিৎসাটা নিয়ে তাদের সমস্যা হতো। আমরা এখন 2 ধরনের, দিনের বেলা একটা, রাত্রিবেলা একটা ওষুধ দিয়ে তাকে দীর্ঘদিনের জন্য চিকিৎসা করতে বলি এবং চেষ্টা করি কোনো বিশেষ কারণে তার আর্টিকেরিয়াটা হচ্ছে কিনা, কোনো ব্যথার ওষুধ থেকে হচ্ছে কিনা।
আমরা অনেক সময় না জেনেই কিছু না কিছু ব্যথার ওষুধ খেতে থাকি, আমাদের অভ্যেস থাকে, এই অভ্যেসটা ভালো না। সেই ব্যথার ওষুধ থেকে লিভার বা কিডনি ড্যামেজ হওয়া ছাড়াও এই আর্টিকেরিয়াটা মাঝে মাঝে কিন্তু মাথাচাড়া দিতে পারে। আর রঙিন কোনো খাবার বা কোনো আমাদের এই যে স্ট্রিট ফুড যেগুলোকে বলে, দেখবে বাড়ির বিরিয়ানি আর দোকানের বিরিয়ানির একটা পার্থক্য থাকে। পার্থক্যটা হচ্ছে রঙে। বাড়ির বিরিয়ানিতে আপনি রং দেন না, ওই যে রং দেওয়া হচ্ছে সেই রং থেকেও কিন্তু আর্টিকেরিয়া হতে পারে। আর কিছু কিছু তথাকথিত বিদেশি খাবার, আমি কোনো দেশের নাম করছি না, নানা রকমের বিদেশি খাবার কলকাতায় পাওয়া যায়, সেগুলোতে যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার হয় সেগুলো থেকেও আর্টিকেরিয়া হতে পারে। কিন্তু যেগুলো খুব কমন, সবাই ভাবেন যে ডিম খাবো না, চিংড়ি মাছ খাবো না, পাকা পেঁপে কলা এগুলো খাবো না, সেগুলো থেকে খুব একটা হয় না। অবশ্যই চিকিৎসা করা যায় এবং চিকিৎসা করে দিব্যি ভালো থাকা যায়। নিজে নিজে চিকিৎসা করবেন না। আর যেদিন আমার আর্টিকেরিয়া হলো সেদিন আমি ওষুধ খেলাম, ব্যাপারটা তা নয়। আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, ব্লাড প্রেশার ব্লাড সুগারের মতো আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। ডাক্তারবাবু যেভাবে বলবেন ওষুধটা বন্ধ করার, তারও একটা ছন্দ আছে, সেইভাবে করতে হবে। আমার আজকে গায়ে গা ফোলেনি, চুলকায়নি, তাই জন্য আমি ওষুধটা খেলাম না, সেটা মারাত্মক ভুল। আচ্ছা, একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে স্ক্রিনিং, মানে যখন আমরা মুখের বা আমাদের ত্বকের যত্ন নেব ভাবি, সেটা হচ্ছে প্রথমে ফেস ওয়াশ, তারপরে বলে স্ক্র্যাবিং, তারপরে বলে ময়শ্চারাইজিং। এটা কি ঠিক? বা শীতকালে এই প্রসেসটা, যে স্ক্র্যাবিংটা বিশেষ করে, সেটা কি করা ঠিক? আবার বলছি তোমাদের ধন্যবাদ প্রশ্নটার জন্য। কোনো রকম স্ক্রাবার, সেটা মুখেই হোক বা সারা গায়েই হোক, একজন ত্বক বিশেষজ্ঞ হিসেবে আমরা খুব একটা সেটাকে সমর্থন করি না। তখন আমি আগেই বলেছি ত্বকের নিজেকে পরিষ্কার করার ক্ষমতা আছে। তাই জন্যে আমি যদি জল দিয়ে মুখ ধুই বা দীর্ঘদিন ধরে যে ফেস ক্লিনজারটা দিয়ে, লিকুইড ক্লিনজার দিয়ে মুখ ধুচ্ছি, সেটা দিয়ে যদি ধুই, তাহলেই যথেষ্ট ভালো থাকা যায়। সমস্যাটা আমরাই করি চামড়ার বেশি যত্ন নিতে গিয়ে। ওই অতিরিক্ত একটা মানে অত্যাচার ব্যাপার হয়ে যায়, সেটা করতে গিয়ে কিন্তু সমস্যাটা হয়। তাই জন্যে জল দিয়ে মুখ ধুন বা যে কোনো একটা ক্লিনজার দিয়ে মুখ ধুন এবং তারপর একটু ময়েশ্চারাইজ করে নিন, এটাই যথেষ্ট। আর যদি মেকআপ করা হয় সেই ক্ষেত্রে কিভাবে মুখ পরিষ্কার করবে? খুব গুরুত্বপূর্ণ। মেকআপ সমস্ত প্রফেশনেই দরকার হয়, শুধু যে টিভি বা আমাদের যারা সিনেমায় যারা অভিনয় করছেন তাদেরই শুধু না, আমাদের যারা ফ্লাইটে অ্যাটেন্ডেন্ট আছেন বা অন্যান্য নিউজ নিমন্ত্রণ বাড়িতে গেলাম, যতক্ষণ ধরে মেকআপটা দিয়েছেন, মেকআপটা তোলার জন্য ততক্ষণ সময় দিতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং মেকআপ লাগানো অবস্থায় শুয়ে পড়বেন না, ঘুমিয়ে পড়বেন না। তার কারণ ওই যে কোনো একটা দামি মেকআপ, সেটা ওই 2 ঘন্টা 3 ঘন্টাই আপনার মুখে থাকার জন্য তৈরি হয়েছে, 18 ঘন্টা নয়, 20 ঘন্টা নয়। সেটা থেকেই সমস্যা হতে পারে। তাই জন্যে মেকআপটা তুলে ময়েশ্চারাইজ করে তারপরে শুতে যাবেন। বেশ। ওমেগা 3, ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো কি সত্যি আমাদের ত্বকে সাহায্য করে, যেটা সবসময় শোনা যায়? এটা আবার আরেকটা মানে পলিটিক্যাল প্রশ্নই হয়ে গেল, গুগলি হয়ে গেল। সেটা হচ্ছে যে এখন সব জায়গায় এইরকম এই ওমেগা 3, সি, ভি, ই নানা রকম ব্যাপার হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই যে মলিকিউলগুলো, সেগুলোর যা সাইজ আর আমাদের ত্বকের যে পোরের সাইজ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এইগুলো যদি এত বড় একটা পাথর হয়, সেটা ত্বকের ওই পোরের ভেতরে ঢোকে না কিন্তু। তাই জন্য আলটিমেটলি সেটা হচ্ছে ময়েশ্চারাইজিং একটা এফেক্ট হয়। তাই জন্য যতই আপনি ভিটামিন ইর ক্যাপসুল কেটে সারা মুখে লাগান, আপনার ওই 45 বছরটা ফিরে 15 বছরে যাবে না। সেই যে ক্ষতিটা হয়ে গেছে সেটা হয়ে গেছেই। সেই জন্যে আপনাকে মেনে নিতে হবে যে এটা এই বয়সে এটাই স্বাভাবিক। ময়েশ্চারাইজ করুন, পরিচ্ছন্ন থাকুন, যে বয়সে যেটা সেটা মেনে নিন। আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে এগরা, পূর্ব মেদিনীপুর থেকে সুমান কল্যাণ প্রধান। তিনি বলছেন, আমার ছেলের বয়স 15, তার মুখে, কপালে, গালে খুব ব্রণ, ফলে ব্রণর কালো দাগ হয়ে যাচ্ছে, এর প্রতিকার কি? হ্যাঁ, ব্রণর কালো দাগ হওয়ার বেশিরভাগেরই কারণ হচ্ছে গ্রামীণ হস্তশিল্প, যেটা আমরা বলি। সেটা হচ্ছে নিজে নিজে ব্রণটাকে খোটা। পৃথিবীতে 755 কোটি লোক আছে যার ব্রণ হচ্ছে। তাকে একটা জিনিস বলি, কারো সময় নেই হ্যান্ডলেন্স নিয়ে তোমার মুখটা দেখার। তাই জন্য তোমার ব্রণটাকে ঠিক করে নাও, ব্রণটাকে খুঁটে বার করতে যেও না। ওই খুঁটে বার করতে গিয়ে যেটা হয়, তোমার হাতে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ওখানে লজড হয় এবং তারপরে খুব সুন্দর ওখানে একটা ব্যাকটেরিয়াল গ্রোথ তৈরি হয়, তার থেকে ওই কালো দাগটা তৈরি হয়। কিচ্ছু না করে মুখটা ধো। আবার বলছি, কোনো একটা বিশেষ ক্লিনজার যেগুলো ডাক্তারবাবু বলেন ব্রণর জন্য, একটু ওষুধ খাওয়া, একটু ওষুধ লাগানো, ভালো থাকা যায়।
কিন্তু খোঁটাখুঁটি করলে কিন্তু দাগ পড়বেই। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে তিনি হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন শীতকালে আফটার শেভ লোশন আর সানস্ক্রিন এবং শেভিং ক্রিম কোনটা ব্যবহার করা নিরাপদ? না, আপনার যদি ত্বকের অভ্যেস থাকে তাহলে সবকটাই নিরাপদ, কিন্তু আপনার ত্বকের যদি অভ্যেস না থাকে, সেইটাতে যদি প্রদাহ কিছু তৈরি হয় তাহলে কোনোটাই নিরাপদ না। আপনি দীর্ঘদিন ধরে যদি সেটা করে কোনো অসুবিধা না হয়ে থাকে, আমি কোনোটাতেই কোনো আপত্তি করার কারণ দেখছি না। বেশ, যেটা জানতে চাইবো, প্রচুর ব্রণর কথা বললাম আমরা, প্রচুর তিল আর আঁচিল, এই সমস্যারও প্রশ্ন আসছে আমাদের। তিল আর আঁচিলের প্রপার ট্রিটমেন্ট কি, কেন হচ্ছে সেটা দেখতে হবে। কোনো কোনো ফ্যামিলিতে একটু বেশি তিল আঁচিলের সমস্যা থাকে। আঁচিল বলতে আমরা নানা রকমের জিনিসকে বুঝি, সেটা হচ্ছে এটা স্কিন ট্যাগ হতে পারে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হতে পারে, তার একটু যদি ওজন বেশি হয়, তার একটা বয়সের পর অনেকগুলো আঁচিল তৈরি হয়ে গেল, তার থেকে আমরা দেখি যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, বা বাড়িতে কোনো ব্লাড সুগারের সমস্যা আছে কিনা। পৃথুল মানুষদের আঁচিলের সমস্যাটা একটু বেশি, গলায় বা শরীরের অন্য অংশে, চাপা অংশে, সেগুলো খুব সহজেই কিন্তু এখন রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে, ইলেকট্রোসার্জারির সাহায্যে একেবারে পেইনলেসভাবে, ব্লাডলেসভাবে সেগুলো মিটিয়ে দেওয়া যায়। আর তিল যেগুলো অ্যাকচুয়ালি সেগুলো কম্পাউন্ড নিভাস আমরা বলি, সেগুলো কিন্তু জন্মগত একটা ব্যাপার, সেটা যে জন্মের সাথেই থাকে তা না, বয়সের সাথে 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 আস্তে আস্তে তার সেই জায়গাগুলোতে পূর্ব নির্ধারিত হবে। ছোটোবেলায় হয়তো ছিল না, তারপরে একটু বাড়লো, তারপরে একটু বাড়লো, সংখ্যায় বাড়তে আরম্ভ করলো, সাইজে বাড়তে শুরু করলো, সেগুলো কিন্তু কেটে বাদ দেওয়া যেতে পারে, অনেকে সেগুলো রেখে দেন। তিল আর আঁচিলের একটা পার্থক্য আছে। এবার আঁচিল অনেকে ভাইরাল ওয়ার্ডকেও আঁচিল বলেন, সেই জন্য আমাদের দেখতে হবে সেটা ঠিক কি, অসুখটা কি, সেটা কিন্তু দিব্যি চিকিৎসা করা যায়। ফোনে আছেন আমাদের একজন, কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি কথা বলছি পূর্ব মেদিনীপুর থেকে, আমার নাম শক্তিগত মাল। নমস্কার। আমি একটা প্রশ্ন করছি যে বাজে তৈরি নারকেল তেল আর বাজারে কোম্পানি নারকেল তেল একই পড়বে? কিসে তৈরি নারকেল তেল? বাড়িতে তৈরি এবং বাজারে তৈরি। হ্যাঁ, বাজারে যে বাড়িতে তৈরি যে নারকেল তেল আর বাজারে তৈরি নারকেল তেল, দুটোর মধ্যে বাড়িরটা অবশ্যই শ্রেয়। তখন আপনি সেটায় কোনো রকমের ভেজাল মেশাচ্ছেন না। আর যেটা বাজারে তৈরি হচ্ছে বা বাজারজাত হয়ে আপনার কাছে আসছে, তার মধ্যে নানা রকম ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে যেগুলো আপনার ত্বকের পক্ষে নাও সুটেবল হতে পারে। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাড়িতে তৈরি করতে গিয়ে যদি আপনি তার পিএইচ ঠিক না থাকে, তার মধ্যে কিছু ইম্পিউরিটি মিশে যায়, তার থেকে কোনো একটা ব্র্যান্ডেড নারকেল তেল যেখানে অনেকগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সেটা আপনার কাছে আসছে, সেটা অনেক সময় কিন্তু ভালো বলেই আমরা মনে করি। বাপ্পা দে প্রশ্ন করেছেন, শীতে সোরিয়াসিস রোগীদের ভালো থাকার কি করতে হবে? এটা হচ্ছে একটা বিরাট বড় একটা সমস্যা, এবং আমি জানতাম এই এটা আসবে, এই প্রশ্নটা আসবে। শীতের ত্বকের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে সোরিয়াসিস। আজকে আমি শেষ যে চেম্বারে ছিলেন তার শেষ পেশেন্টও একজন সোরিয়াসিস পেশেন্ট ছিলেন। এবং শীতকালে এই সোরিয়াসিসের ব্যাপারটা আমরা যেটা বলি যে আপনি যখন ভালো আছেন তখন আনন্দ করার কিছু নেই, আর যখন আবার খারাপ হবেন তখনও দুঃখ পাওয়ার কিছু নেই। তখন দুটোই হচ্ছে সাময়িক, টেম্পোরারি, সেরে যাবেন না, কিন্তু দিব্যি ভালো থাকা যায়। তাকেও আমরা বলি নারকেল তেল মাখতে, তাকেও আমরা বলি ময়েশ্চারাইজ করতে, কিন্তু সেখানে সোরিয়াসিস গ্রস্ত মানুষটির কি হয়, আমি একটু আগে বললাম যে আমাদের 22 দিন বা 28 দিনে আমরা নতুন হয়ে যাচ্ছে, আমরা আগের যে ত্বকটা সেটা সেই খোলসটা ছেড়ে নতুন হয়ে উঠছি। সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে সেই যে স্কিনের ক্লকটা সেটা ফার্স্ট হয়ে গিয়ে 3 দিন 4 দিন হয়ে যায় এক একটা জায়গায়। আপনি ভেবে দেখুন, সেই 22 দিনের যে চক্রটা, ত্বক কোষ চক্র, সেটা যদি ফার্স্ট হয়ে যায়, মানে আমাদের 22 দিনে যত মিলিয়ন কোষ তৈরি হওয়ার কথা সেটা 4 দিনে তৈরি হয়ে যাচ্ছে। সেখানে অতিরিক্ত কোষ তৈরি হচ্ছে, তাই জন্যে ওই একদম মানে খোলস উঠতে থাকে, মাছের আঁশের মতো, অভ্রের মতো উঠতে থাকে। সেই জিনিসগুলোকে ঠিক করতে হবে। বেশিরভাগ সময় আমাদের লাগানোর ওষুধ কিন্তু যথেষ্ট হয় না, সেখানে খাওয়ার ওষুধ দরকার হয়। আরেকটা জিনিস, সোরিয়াসিস গ্রস্ত মানুষটিকে আমাদের বলতে হয়, আমাদের আগে ধারণা ছিল না, পরে হয়েছে, সোরিয়াসিস কিন্তু মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট। আমাদের দেখতে হয় সেই মানুষটি ওজন বেশি না তো, সেই মানুষটির ব্লাড সুগার নেই তো, সেই মানুষটি
কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের অসুখে ভুগছেন না তো, সেইগুলো কিন্তু আমাদের প্রাথমিকভাবে দেখতে হয়। এখন আমরা সোরিয়াসিস 17-18 বছর বয়সেও পাচ্ছি, এবং তারা অতিরিক্ত ওজন নিয়ে সেই টিনেজার ছেলে বা মেয়েটিকে নিয়ে তাদের বাবা মা ওদের কাছে আসছেন, তাদের পায়ে বা হাতে সোরিয়াসিস নিয়ে তাদের কাছে আসছেন। সেটাও কিন্তু আমাদের ভাবায় যে শুধু ত্বকের অসুখের চিকিৎসা করলেই হবে না, আমাদের মাথায় রাখতে হবে তার অন্য শারীরবৃত্তীয় সমস্যাগুলোর কথা। সেটা দেখে সেই চিকিৎসকের কাছে আমাদের তাকে পাঠাতে হয়। আচ্ছা, ফ্যাটি লিভারের কি স্কিনের ওপর এফেক্ট করে? সঙ্গীতা সরকার জানতে চেয়েছেন ফেসবুক লাইভ থেকে। দেখো, একটা জিনিস হচ্ছে যে লিভারকে আমি না ত্বকের নন্দঘোষ বলি। যে কোনো কিছু হলেই ডাক্তারবাবু দেখুন আমার গালে একটা লিভার স্পট হয়েছে, মানে আমাদের বাড়ির সকলেরই লিভার খারাপ। আমাদের লিভার খারাপ বলেই এই যে সাদা অসুখটা দাগটা হয়েছে, আমাদের লিভার খারাপ বলেই আমার মায়ের মুখে মেচেতা ছিল, আমাদের লিভার খারাপ বলেই আমার বাবার সব চুলগুলো উঠে গেছে, আমার লিভার খারাপ বলেই আমার গায়ের রঙটা এরকম হয়ে গেল, আমাদের লিভার খারাপ বলেই আমার দাড়ি গজাচ্ছে না। এবার উনি মাধ্যমিকে ইতিহাসে 37 পেয়েছিলেন, তার জন্যও লিভার খারাপ। উনি 3 বার প্রেম করতে গিয়ে অসমর্থ হয়েছিলেন, তার জন্যও লিভার খারাপ। এখন সমস্যাটা না লিভার, মানে লিভার ঘোষ, আমি নন্দ ঘোষকে লিভার ঘোষ বলি। তা সরাসরি বিশ্বাস করুন কোনো রকমের সম্পর্ক নেই। তাই জন্যে ত্বকের ডাক্তারবাবুর কাছে আপনি যখন আসছেন, আপনি তো লিভারের ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না। আর লিভার যদি খারাপ হয়েই থাকে আপনার, আপনি লিভারের ডাক্তারবাবুকে দেখান, ত্বকের ডাক্তারবাবু কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবেন না। ফ্যাটি লিভার খুব বড় সমস্যা। আমরা যে কাউকেই এখন দেখলেই ফ্যাটি লিভারের আক্রান্ত হচ্ছে, তার কারণ সেই মানুষটা ফ্যাটি হয়ে গেছেন। আপনাকে ফ্যাট কমাতে হবে, এর মধ্যে একটা রকেট সায়েন্স নেই। ওজনটা যদি কমান, আপনার লিভার বাবুর গা থেকেও সেই ফ্যাটের আস্তরণটা কমিয়ে ফেলা যাবে। তাই জন্যে নানা রকমের ওই 62-72 টনিক খেয়ে কিন্তু লিভারের কোনো রকমের ভালো হয় না, সেই কোম্পানির লাভ হয়, আপনার লিভারের কোনো লাভ হয় না। তাই জন্যে একটা জিনিস এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ত্বকের সঙ্গে সরাসরি লিভারের কোনো সম্পর্ক নেই, আর ওই মেচেতা বা সেতির সঙ্গেও নয়। তবে হ্যাঁ, যদি আপনার জন্ডিস হয় আপনার ত্বক হলুদ হবে, এই একটা সমস্যা। আর যদি একেবারে টার্মিনাল স্টেজ লিভারের সিরোসিস হয়ে লিভার ফেলিওর হতে চলেছে, তখন ত্বকের কিছু তার নির্দিষ্ট কিছু রোগ লক্ষণ আছে। তবে সেটা হচ্ছে কয়েক মিলিয়নে একজনকে আমরা দেখি রোজ আমাদের কাছে। তাই জন্য এসে রাখতেও আপনার লিভারটা খারাপ বললে ত্বকটা খারাপ হয়ে যাচ্ছে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, এটা দয়া করে বলবেন না। ঘড়ির কাঁটা বলছে সময় খুব কম হাতে, আমাদের 15 মিনিটেরও কম সময় আছে। বেশ কিছু প্রশ্ন আছে আমাদের, যেগুলো খুব দ্রুত জেনে নেব সংক্ষিপ্তভাবে। যেমন চুল পড়া, মানুষের অ্যালোপেশিয়া নিয়ে প্রচুর প্রশ্ন, অনেকে চেক ফল ব্যবহার করেন। চুল পড়ার ক্ষেত্রে তারা কি করবেন, এটা প্রথম প্রশ্ন। আমি কোনো রকম, তুমি এক্ষুনি যেটা বললে সেটা একটা বিশেষ ওষুধের নাম, আমি কোনো ব্র্যান্ডের কথাই বলতে চাইছি না, ওটা একটা ওরাল মিনক্সিডিলের নাম তুমি বললে, সেটা আমরা এখন দিই। অ্যালোপেশিয়া কথাটা কোনো বিরাট ব্যাপার না। আমার ডাক্তার অ্যালোপেশিয়া হয়েছে বলতে মানুষ যেটা বোঝান সেটা হচ্ছে আমার কি টাক পোকা হয়েছে সেটা বোঝাতে আসেন। টাক পোকা পোকা নয়, সেটা অ্যালোপেশিয়া এরিয়াটা একটা জায়গায় চুল উঠে যাওয়া। সেটা হচ্ছে আমি আবার বলছি, হুগলির পুলিশের সঙ্গে যদি হাওড়ার পুলিশের ঝগড়া লেগে যায়, বা কলকাতার উত্তরের সঙ্গে দক্ষিণ কলকাতার দুটো মানে ছাত্রদের দলের ঝগড়া লেগে গেল, সেইটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। তার থেকে যে ক্ষতিটা হওয়া সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, সেটা আমাদের ঠিক করতে হয়। আর সারা মাথা থেকে যে চুল ওঠে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, ছেলেদের বংশগত এবং হরমোনগত। আর মেয়েদের যেটা হয় ট্রেলোজেনিফ্লুবিয়াম ডিফিউজ অ্যালোপেশিয়া, প্যাটার্ন অ্যালোপেশিয়া, সেটা বেশিরভাগ সময় কোনো না কোনো কারণ থেকে হয়। মানে কোনো, আমি আগেও যেটা বলেছি, কোনো আয়রন ডেফিসিয়েন্সি বা থাইরয়েড বা একটা হরমোনাল কোনো কারণে ওভারিয়ান সিস্ট থেকে, অথবা ভিটামিন ডি থেকে। অ্যালোপেশিয়া মানে ইংরেজিতে একেবারে হেয়ার লস, আর বাংলায় চুল পড়া। তাই জন্য অ্যালোপেশিয়া হয়েছে কিনা এটা নিয়ে বিরাট আতঙ্কিত হবেন না। ফোনে কে আছেন আমাদের সাথে, শুনে নেব। নমস্কার। নমস্কার, বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? বেলগড়ের থেকে লক্ষ্মী মজুমদার বলছি। বলুন প্রশ্ন আপনার। বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। বলছি ডাক্তারবাবু, একটা আমার প্রশ্ন, দুটো প্রশ্ন আছে। আমার মার বয়স 82 বছর বয়স। ওনাকে আমার প্রণাম জানাই। হ্যাঁ, ওনাকে আবার প্রণাম জানাই আপনার মাকে, বলুন। হ্যাঁ, প্রণাম জানান।
আমার মা সারা সারা গায়ে চুলকুতে রক্ত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত চুলকায় মানে তবু মানে রক্ত বেরোচ্ছে। বুঝতে পেরেছি। আর কিছু? তারপরে ডাক্তার বাবুকে ই করা হলো, ডাক্তার মতামত নিয়ে ডাক্তারবাবু বললো যে সুগারটা পরীক্ষা করার জন্য। কারণ সুগারটা পরীক্ষা করা হলো, সুগারও নেই, তার একটু প্রেশার আছে। হ্যাঁ, আপনার প্রশ্নটাতে সরাসরি যাব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আপনার মায়ের 82 বছর বয়সে। মায়েরটা বললাম, আমারটা বলছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমারটা বলছি, আমার পা খুব ফেটে যায়। হ্যাঁ, আর মানে কি করে এটা পা ফাটা, যদিও পা ফাটার উত্তর আমরা আগেও দেওয়া হয়েছে। আপনার মায়ের যেটা সমস্যা, বয়সজনিত কারণে ত্বক শুকিয়ে যাচ্ছে। ওনার সুগার নেই, খুব ভালো কথা। অন্য কোনো অসুখ আছে কিনা আমি জানি না, এবং প্রেশারের জন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা, কোলেস্ট্রলের জন্য ওষুধ খাচ্ছেন কিনা, বা থাইরয়েড আছে কিনা আমি জানি না। বয়সজনিতই যে চামড়া শুকিয়ে আসা, তার থেকেও চুলকানি হতে পারে। আপনি কোনো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন, একটু লোশন মাখান, কিছু ওষুধ খাওয়া, একটু রেগুলার বডিতে একটু তেল ম্যাসাজ করা রোজ, তাহলেই কিন্তু এটা কমে আসবে। আমরা যেটা জানি যে আপনি ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কিন্তু অবশ্যই কসমেটোলজি নিয়ে একটা বিরাট নলেজ আপনার রয়েছে। এই যে ফেসিয়াল আদৌ করা উচিত, বা শীতকালে স্কিনকে ভালো রাখার জন্য যে সমস্ত ফেসিয়ালগুলো বলা হয় সেগুলো কি ঠিক? ডি-ট্যান করা যায়? দেখো, একটা জিনিস হচ্ছে, আমি জানি তোমরা এইসব বলবেই যাতে আমি বিপদে পড়ি, এবং এখান থেকে বাড়ি ফিরতে হবে অনেকগুলো কসমেটোলজি ক্লিনিক পেরিয়েই, সেটাও তোমরা আমার নিরাপত্তার ব্যাপারটা একটু ভেবে রেখো। সেটা হচ্ছে যে কসমেটোলজি বলতে না, সারা পৃথিবীতে যেটা হয়, মানে রূপ চর্চা বা ত্বক সৌন্দর্য বিজ্ঞান, এই জিনিসটা বিদেশে করতে হলে তাকে কোনো একটা মানে একটা সায়েন্সের একটা কোনো ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে, এবং তারপরে একটা কোনো ইউনিভার্সিটি থেকে তার একটা কিছু ছাপতে হবে। আমাদের দেশে সব কিছু নেই। কেউ ক্লাস 4, কেউ ক্লাস 5, তিনি আরেকজনের কাছ থেকে শিখেছেন, বড় গ্লোসাইন লাগিয়ে বিরাট কসমেটোলজিস্ট হয়ে বসে গেলেন। তাদের কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা নেই, এবং তারা ওই সেই যীশুখ্রিস্ট যেরকম বলেছেন, হে ঈশ্বর, এরা জানে না যে কি ক্ষতি করছে, কি যে মাখায় মুখে আর কি যে না করে, নানা রকমের ফেসিয়াল, নানা রকমের জিনিস। একটা জিনিস ভেবে দেখুন যে আপনার মা, আপনার মাসি, আপনার দিদা, ঠাকুমা কি কোথায় ফেসিয়াল করতেন, কোন দোকানে ফেসিয়াল করতেন না তো। ফেসিয়ালে যে জিনিসটা হয়, যে দলাই মালাই করে ওপরে কিছুদিনের জন্য একটা রক্ত চলাচল বেড়ে গিয়ে ওই 2-3 দিন মুখটা একটু গ্লো লাগে, নানা রকমের আজকাল তৈলাক্ত ময়েশ্চারাইজার, নানা রকমের জিনিস মুখে মাখা হয় 2-3 দিনের জন্য, তারপরে আবার যথাপূর্বং তথাপরং। তার কারণ আপনার ত্বক কিন্তু ওই যে প্রত্যেক দিন নতুন হচ্ছে, এবং নতুন হওয়া মানেই আবার সেই পুরনো হচ্ছে, পুরনো ত্বকে ফিরে যাচ্ছে। তাই জন্য ফেসিয়ালে যে লাভটা হয় সেটা আপনার ত্বকের নয়, যিনি ফেসিয়াল করছেন তাঁর। এবং একটা জিনিস জানবেন, ফেসিয়াল করে গেলে, নিয়মিত ফেসিয়াল করলেও আপনি চিরযৌবনকে ধরে রাখতে পারবেন না, সেটা অসম্ভব। একটা প্রশ্ন এসেছে, বলছে প্রতিমা ঘোষ, বয়স 55, বেহালা থেকে। তিনি বলছেন পায়ে কালো কালো ছোপ হয়েছে আফটার গল ব্লাডার স্টোন অপারেশন, তো তার কোনো সুগার নেই, সেটা কেন হচ্ছে বা সেটা থেকে কি করা যায়? ধন্যবাদ। এটা সম্ভবত আপনার শ্যামবাগস ডিজিজ, বা খুব বড় প্রোগ্রেসিভ পিগমেন্টেড পারপিউরিক ডার্মাটোসিস। ডাক্তারি ভাষায় যত বড় বড় নাম বুঝবেন, সেই অসুখটা কিছুই না। তা আমাদের এটা খুব একটা বদভ্যাস আর কি, এত বড় বড় নাম দেওয়া। এই যে ছোপগুলো বেশিরভাগ সময় হয় যারা দাঁড়িয়ে কাজ করেন, বাড়ির গৃহবধূ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ট্রাফিক সার্জেন্ট, মাস্টারমশাই, সার্জেন দীর্ঘক্ষণ ধরে অপারেশন করছেন, তাদেরই পায়ের রক্ত চলাচল স্লাগিশ হয়ে গিয়ে রক্তের যে রঞ্জক পদার্থ সেটা চামড়ার তলায় ডিপোজিট হয়। আপনি যেটা দেখছেন সেটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কারো কারো কোনো কোনো ফ্যামিলিটিতে থাকে, বিরাট কোনো অসুখ নয়, এটা হাঁটুর ওপরে উঠবেও না, এর জন্য ব্যতিব্যস্ত হবেন না। বেশ, ডি-ট্যানের প্রশ্নে ছিলাম। ট্যান পড়ে গেছে, এদিকে আপনি ডি-ট্যান করতেও পার্লারে যেতে দিচ্ছেন না, তাহলে কি করব? ময়েশ্চারাইজার। এবং এই যে ট্যান, আমি গেছিলাম মন্দারমণি, আমি গেছিলাম দীঘা, অবশ্যই ট্যান হবে। আমি কোথাও একটা বাইরে গিয়েছিলাম এবং সারাদিন রোদে পুড়ে জল এসছি, ট্যান হবেই, ট্যান হওয়াটা স্বাভাবিক। কিন্তু আবার কয়েকদিনের মধ্যে সেই ট্যানটা ডি-ট্যান শরীর এমনি করে নেয় চামড়া। তার জন্যে কোনো পার্লারে গিয়ে ঘষা মাজা করে
কৃত্রিমভাবে একদিনের মধ্যে আগের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার প্রচেষ্টাটা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে পরের দিন আমাদের মতো ডাক্তারবাবুদের ফোন নাম্বার খোঁজা যে আমি বিপদে পড়ে গেছি। সেইটা করবেন না। এগুলো বেশিরভাগ সময় খাল কেটে কুমির আনা। আর আরেকটা জিনিস আজকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লুটাথায়ন থেরাপি। এই গ্লুটাথায়ন থেরাপি বিশেষ করে ইন্ট্রাভেনাস, ওই চিত্রতারকা আগে কালো ছিলেন এখন ফর্সা হয়ে গেছেন, আমাকেও হতে হবে, তাই জন্য আমি ইন্ট্রাভেনাস গ্লুটাথায়ন ড্রিপ নিতে আরম্ভ করলাম। সেটা করতে গিয়ে আমার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। এই জিনিসগুলোর মধ্যে যাবেন না। এগুলো কিন্তু বৈজ্ঞানিক ভাবে খুব একটা পরীক্ষিত নিরাপদ ব্যাপার নয়। আচ্ছা, শীতকাল মানেই তো গরম জলে স্নান করার একটা টেন্ডেন্সি সবার, বা করেনও অনেকে, তো এতে কি ত্বকের কোনো ক্ষতি হয়? গরম জলে স্নান বা গরম জলে মুখে দেওয়া এই সব কিছু? কোনো কিছুই ইন এক্সেস ভালো না। মানে আমি যদি খুব বেশি চা খাই, খুব বেশি জল খাই, খুব বেশি মাংস খাই, খুব বেশি ভাত খাই, ভালো না। খুব বেশি গরম জলে স্নান করাও ভালো না। ঈষদুষ্ণ গরম জলে সারা বছরই স্নান করতে পারেন, কিন্তু ফুটন্ত গরম জল গায়ে ঢাকলে সেটা পুড়তে পারে। আর অতিরিক্ত গরম জল আপনি শোয়েও যদি গায়ে লাগান তার থেকে স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে। তাই জন্য অতিরিক্ত গরম জলে স্নান করা ত্যাগ করুন। বেশ, যে প্রশ্নে ছিলাম, আবারও সেই বিউটিশিয়ানদের জন্য যে প্রশ্নগুলো আমাদের সাজানো রয়েছে সেই প্রশ্নে যাব। এই যে থ্রেডিং, আইব্রাও করা, রং তোলা, আমরা যেটাকে বলে থাকি ওয়্যাক্সিং করা, এইগুলো তো আপনারা সবসময় বারণ করেন বলে জানি। তো এইগুলো মানুষকে একেবারে বারণ করলে মানুষ একটু সাজবেও, এর কোনো মধ্যম পন্থা আছে? দেখো, আর 5 মিনিট সময় আছে, তুমি আমাকে এনে ফেললে একটা এমন সমুদ্রে, সেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। আমি এক কথায় বলে দিচ্ছি যে সব থেকে খারাপ যেগুলো সেগুলো হচ্ছে এই ব্লিচিং, থ্রেডিং, ওয়্যাক্সিং। এই যে গরম জিনিসটি দিয়ে তারপরে উপড়ে ফেলা হয়, গাছগুলোর গোড়াগুলো থেকেই গেল, ওপরটা চলে গেল, তাতে কিচ্ছু লাভ হয় না, আপনার স্কিনটা ইরিটেটেড হয়। নেক্সট বেস্ট যেটা, সেটা হচ্ছে ফিমেল রেজার। সারা জীবন ব্যবহার করতে পারেন, এবং এটা জেনে রাখুন রেজার ব্যবহারে ওই লোমগুলো মোটাও হয় না, সংখ্যাও বাড়ে না। তাই জন্যে সারা জীবন প্রাণ ভরে আপনি ফিমেল রেজার আজকাল বাজারে এসে গেছে, সেগুলো ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি হয় না। যেটা সেরা সেটা হচ্ছে লেজার। তার কোনো সাইড এফেক্টও নেই। লেজার দিয়ে কেউ মরেও যায় না, কারো ক্যান্সারও হয় না, কারো মাথারও চুল উঠে যায় না। তাই জন্যে লেজারটা হচ্ছে সেরা পদ্ধতি, যেটা চিকিৎসকের কাছে গিয়ে করতে হয়। সেটা সবসময় সম্ভব হয় না যদি না আপনার হার্সুটিজম হয়ে থাকে, যদি না হরমোনের কারণে মুখে লোম গজিয়ে থাকে, বা হাইড্রেটিনাইটিস সাপোরেটিভা হয়েছে, বা ওরম জটিল কিছু অসুখ হয়েছে যেখানে লোমগুলো তুলে ফেলতে হবে, পিলোনিডাল সাইনাস হয়েছে, আপনার চামড়ায় পেছন থেকে একটা জায়গা থেকে তুলে ফেলতে হবে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু এছাড়া বলছি, সারা বছর আপনি নির্দ্বিধায় রেজার দিয়ে আপনার হাতের বা পায়ের লোম পরিষ্কার করতে পারেন, কিন্তু কখনোই যেটা করবেন না সেটা হচ্ছে ওয়্যাক্সিং। আচ্ছা, এই যে শীতকালে আমাদের ত্বক বিশেষভাবে ভালো থাকবে কি কি খেলে আর কি কি না খেলে, সেটা যদি আমাদেরকে বলেন। ডায়েট, শীতে ত্বকের ডায়েট। শীতকালে যেগুলো পাওয়া যায় সেগুলোই ভালো। শীতকালে যে শাকসবজিগুলো পাওয়া যায়, যে ফলমূলগুলো পাওয়া যায় সেগুলোই ভালো। এবং তার সঙ্গে অতিরিক্ত জল খেলে যে আপনার চামড়া খুব ভালো হয়ে যাবে তা না, কিন্তু জলটা পরিমাণ মতো সারাদিন খেতে হবে। এইগুলোই। শীতকালে যে আমাকে রোজ হরিণের মাংস খেতে হবে, অথবা থানকুনি পাতার সঙ্গে মুলতানি ওই কি আজকাল পাওয়া যায় মাটি, সেগুলো দিয়ে মুখে মাখতে হবে, একদমই দরকার নেই। একেবারে সারা বছর যেটা করতেন তার সঙ্গে শীতকালে যে শাকসবজিগুলো পাওয়া যায়, যে ফলমূলগুলো পাওয়া যায়, সেগুলোই। কোনো বিশেষ ডায়েট মেনটেন করে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে, এগুলো একমাত্র ইউটিউবের ইনফ্লুয়েন্সাররাই বলেন। আমরা চিকিৎসকরা যে বই থেকে পড়েছি সেই বই এরকম কোনো কথা লেখা নেই। তার মানে একদম সিজনাল খাবার দাবার সেটাকেই মেনটেন করতে হবে পরিমাণে। বেশ। আর সময় তো খুব বেশি নেই, তাই একদম ছোট্ট একটা টেক হোম মেসেজ যদি আমাদের দেন, শীতকালে ত্বকের যত্ন নেব কিভাবে যাতে আমাদের স্কিনটা ভালো থাকে বা ত্বকটা ভালো থাকে। মেকআপ তোলার কথা বলেছিলেন, এই প্রশ্নটা জুড়বো। আপনি বলেছেন একদম ঠান্ডা জল ব্যবহার করতে মুখের ক্ষেত্রে। মেকআপ তোলার প্রশ্নও এসেছে, মেকআপ কিভাবে তুলবো, মানে মেকআপ তোলার ইনগ্রেডিয়েন্টস কি হবে? না, ইনগ্রেডিয়েন্টস এখানে আমি বলতে পারবো না। মেকআপ তোলার নানা রকমের এখন বাজারে এসে গেছে, মেকআপ রিমুভার নানা রকম এসে গেছে, সেগুলো স্পেশালাইজড। যাদের বিশেষ পেশার জন্য সারাদিন মেকআপ করে থাকতে হয় তাদের মেকআপ রিমুভারও পাওয়া যায়, সেগুলো ব্যবহার করুন। সেগুলো সেফ, সেগুলো বিভিন্ন কোম্পানির, এবং সেগুলো নিয়ে কোনো
আমাদের চিকিৎসক মহলে কোনো রকমের এটা নিয়ে চিন্তা নেই। নারকেল তেল দিয়ে বলে মেকআপ তোলা যায়, করতেই পারেন। যদি আপনি কোনো তৈলাক্ত মেকআপ করে থাকেন, যেখান থেকে করেছেন সেই মেকআপ যিনি শিল্পী তিনি আপনাকে বলে দেবেন কোনো তৈলাক্ত জিনিস নিয়ে সেটা ধোবেন, বা ওয়াটার বেস যদি কোনো মেকআপ হয়ে থাকে তাহলে ওয়াটার দিয়েই আপনি মুখ পরিষ্কার করলে কিন্তু মেকআপ তোলা যায়। তবে মেকআপ মুছে ফেলাটা অত্যন্ত জরুরি। শীতকালে যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে ত্বকের জলকণা শরীর থেকে বেরিয়ে মিশে যেতে চাইছে মহাশূন্যে, সেইটাকে আটকান। আমাদের ত্বকটা হচ্ছে একটা আমাদের বাইরের বহির্বিশ্বের সঙ্গে অন্তর্বিশ্বের একটা সীমানা, সেই জায়গাটাকে প্রতিরোধ করুন। সেখানটায় তেল মেখে, সেইখানটায় নানা রকমের ময়েশ্চারাইজার মেখে সেটাকে প্রোটেক্ট করে রাখুন। আর যেটা করবেন না সেখানে হচ্ছে নানা রকমের জিনিস দিয়ে ঘষাঘষি করে সেটাকে ব্যতিব্যস্ত করে তুলবেন না। নানা রকমের পারফিউম ডাইরেক্টলি স্কিনের ওপরে যদি স্প্রে করতে থাকেন, স্কিন কিন্তু একেবারেই খুশি হবে না। আর যে রঞ্জক, যে ধরনের প্রসাধনী আপনি ব্যবহার করতে চান, সেটা আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে কানের পেছনে আগে লাগাবেন, অথবা এই কনুইয়ের পেছনে সারা রাত লাগিয়ে রাখবেন সরাসরি মুখে লাগানোর আগে। এই জিনিসটা ভীষণ জরুরি, সেটা শীত হোক কি গ্রীষ্ম হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে আমাদের সবটা বললেন। খুব ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।